সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি এম এ মুহিত খান, এনটিভি ইউরোপের নিয়মিত জনপ্রিয় আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার থেকে বলছি। এনটিভি ইউরোপের এই নিয়মিত অনুষ্ঠানটি দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠানটি এনটিভির নিয়মিত অনুষ্ঠানটি স্কাই চ্যানেল 780-তে প্রতি শনিবার নিয়মিত প্রচারিত হয় দুপুর 12:30 থেকে। আপনাদের টেলিভিশন স্ক্রিনের নিচে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে টেলিফোন করে সরাসরি আপনাদের প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করতে পারবেন যে কোনো বিষয়। তবে আমাদেরকে প্রশ্ন করার সময় আপনাদের প্রশ্নগুলো সংক্ষিপ্ত করে এবং গুছিয়ে করবেন, এবং দ্বিতীয়ত আপনাদের টেলিভিশনের সাউন্ডটি মিউট করে দিয়ে আমাদের সাথে কথা বলুন, যাতে করে আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিতে পারি। দর্শক, এই অনুষ্ঠানটি থেকে আমরা আইন বিষয়ক যে বিভিন্ন প্রতি সপ্তাহের যে আপডেটসগুলি আসে এবং এসেছে অথবা এসে থাকে সেগুলি নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি, এবং আপনাদের এই সাম্প্রতিক বিষয়গুলোর উপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে সাহায্য করার জন্য। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি বেশ কতগুলো আপডেট নিয়ে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। এই আপডেটগুলো 1 জুলাই 2025 থেকে শুরু করে 1 আগস্ট 2025, এই দীর্ঘ 30 দিন অর্থাৎ এক মাসের ভিতরে আমরা দেখেছি, আমার ক্ষুদ্র গবেষণায় আমি পেয়েছি প্রায় 100টির উপর আপডেট এসেছে বিভিন্ন ক্ষেত্রে। ইমিগ্রেশন আইনের বিভিন্ন দিকগুলোকে কেন্দ্র করে এই আপডেটগুলি এসেছে। সেখান থেকে বাছাই করে অতি গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। প্রথম আপডেটটি স্কিল মাইগ্রেন্টদের জন্য প্রযোজ্য। নতুন আইন এসেছে স্কিল মাইগ্রেন্ট যারা যুক্তরাজ্যে এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে প্রবেশ করবেন অ্যাজ এ স্কিল মাইগ্রেন্ট, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সংক্রান্ত বিষয়ে নতুন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। অতীতে এই স্কিল মাইগ্রেন্টগণ যখন যুক্তরাজ্যে প্রবেশ করতেন এন্ট্রি ক্লিয়ারেন্স নিয়ে, তাদেরকে শুধুমাত্র B1 টেস্ট পাস করলেই হতো, বা নতুন যে আইনটি এসেছে সেই আইনটির অধীনে এখন শুধুমাত্র B1 টেস্ট পাস করলেই কোনো ব্যক্তি মাইগ্রেন্ট যুক্তরাজ্যে স্কিল এই ক্যাটাগরিতে প্রবেশ করতে পারবেন না। তাদেরকে অবশ্যই B2 টেস্ট, একটি উন্নততর কঠিন আরেকটি টেস্ট পাস করে তাদেরকে আসতে হবে, যে টেস্টটি হচ্ছে B2 টেস্ট। এটি একটি আপডেট। দ্বিতীয় যে আপডেটটি সেটি হচ্ছে ডিপেন্ডেন্টস অফ স্কিল মাইগ্রেন্টস, অর্থাৎ স্কিল মাইগ্রেন্টের যারা স্ত্রী অথবা স্বামী হিসেবে যুক্তরাজ্যে প্রবেশ করেন তাদের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সংক্রান্ত বিষয়ে নতুন একটি আপডেট এসছে। নতুন আইনের অধীনে, অতীত আইনের অধীনে স্কিল মাইগ্রেন্টের যারা ডিপেন্ডেন্ট যুক্তরাজ্যে প্রবেশ করতেন তাদেরকে কোনো ধরনের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট পাস করতে হতো না। বাট নতুন যে আইনটি এসেছে সেই আইনটির অধীনে এখন এন্ট্রি ক্লিয়ারেন্সের ক্ষেত্রে এই স্কিল মাইগ্রেন্টের যারা ডিপেন্ডেন্ট তাদেরকে অবশ্যই A1 টেস্ট পাস করে প্রবেশ করতে হবে। শুধুমাত্র এই জায়গাতেই কিন্তু থেমে থাকবে না, ভবিষ্যতে যখন তারা এক্সটেনশন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন সেই অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে তাদেরকে আরেকটি উন্নততর টেস্ট, যেটি B1 টেস্ট, সেই টেস্টটি তাদেরকে পাস করতে হবে। এবং তারও পরবর্তী সময়ে ভবিষ্যতে যখন এই স্কিল মাইগ্রেন্টদের যারা ডিপেন্ডেন্ট তারা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তখন তাদেরকে B2 টেস্ট এবং লাইফ ইন দ্য UK টেস্ট পাস করতে হবে। যেহেতু দর্শকরা আমাদের অনুষ্ঠানের প্রাণ, দর্শক প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি। দেখি আজকের অনুষ্ঠানের প্রথম দর্শক কে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনি? আজকে আপনি আমার অনুষ্ঠানের প্রথম দর্শক, আপনাকে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। ওয়ালাইকুম সালাম। আমি একটা জিনিস আপনার কাছে জানতাম চাইছি প্লিজ, যে আমি 20 বছরের রুটে একটা কেস করতে চাই প্লিজ। জি হ্যাঁ, এখন আমার 2006 থেকে 2010 পর্যন্ত আমার কি নাই, যে কোনো প্রুফ নাই। তো আমি একটা প্রোগ্রামে আপনাদের একটা প্রোগ্রামে দেখছিলাম যে কারো কাছ থেকে যদি কোনো লেটার আসে তাহলে ওই লেটার দিয়ে অ্যাপ্লিকেশন করা যাবে। এখন লেটারটা কি 2006 থেকে 10 পর্যন্ত নাই, এটা কি উল্লেখ করতে হবে 2006 থেকে 10 পর্যন্ত? আমার 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হইল, আমার 2008-এ আমার একটা কেস ছিল, মানে একজনের সাথে একটা পেশাল ছিল, তো উনি আমার বিরুদ্ধে কেস করছিল 2018 থ্রেট এন্ড কিল। এটা কি 2018? হ্যাঁ, নো 2008। আচ্ছা, 2008, জি বলুন। জি, 2008-এ থ্রেট এন্ড কিল একটা মিথ্যা মামলা করছিল। আমি 3 মাস জেলে ছিলাম। এখন আমি কি এটা আমার কোনো সমস্যা হবে কিনা? আর আমি যে 3 মাস জেলে ছিলাম
তার জন্য কি আমি আরো 3 মাস 20 বছর হওয়ার পরে আমি কি আরো 3 মাস অপেক্ষা করা লাগবে কি লাগবে না, প্লিজ আমাকে একটু ক্লিয়ার ভাবে একটু আমি আপনাকে প্রথম আপনার সেকেন্ড যে বিষয়টা সেটা নিয়ে শুরু করি। আপনি বলেছেন আপনাকে থ্রেট অ্যান্ড কিলের জন্য আপনাকে আপনার বিরুদ্ধে কেস হয়েছিল এবং আপনাকে বন্দি রাখা হয়েছিল 3 মাস, তাই না? আপনি বলেছেন এটি মিথ্যে কেস। এই যে আপনি বললেন মিথ্যে কেস, এই ক্ষেত্রে আপনার কি কোনো ডকুমেন্টস আছে যে এটি মিথ্যে কেস? না, আমার কাছে কোনো প্রুফ নেই ছিল না, কারণ আমি তো আমার তো কাগজপত্রে প্রবলেম, যার কারণে আমি কিছু করতে পারি নাই। আমি তো 3 মাস টাকা লাগছে। না আমার প্রশ্ন স্পেসিফিক। আপনি যখন বললেন যে মামলাটা ছিল মিথ্যে, এটা কি পুলিশ পরবর্তীতে আপনাকে কোনো ডকুমেন্টস দিয়ে বলেছে যে মামলাটা মিথ্যে, নাকি আপনি নিজে থেকে বলছেন এটা? না, এই ধরনের কোনো কিছু কি নাই। আমি 3 মাস জেলে ছিলাম। আচ্ছা, তাহলে ছিল জি, তাহলে আপনার কিন্তু একটা কনভিকশন হয়ে গেছে একটা। এখন হয়তো বা মামলাটা আপনি প্রমাণ করতে পারেননি, এই কারণে হয়তো আপনি মনে করছেন আপনার সাইড থেকে হয়তো এটি ছিল মিথ্যে মামলা, কিন্তু যিনি আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি প্রমাণ করেছেন এটি ছিল সত্য মামলা, যে কারণে আপনার 3 মাসের একটি জেলদণ্ড হয়ে গেছে আনফর্চুনেটলি। এখন যে কোনো ক্ষেত্রে ভবিষ্যতে যদি আপনার লিপ্টমেন্ট থেকেও থাকে নাও থেকে থাকে, যখনই এই ধরনের একটি মামলা থাকবে এবং আপনার কনভিকশন হয়ে যাবে, তাহলে এটা কিন্তু আপনার গুড ক্যারেক্টারের এগেনস্টে চলে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার একটি সমস্যা রয়ে গেছে এখানে। আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, সেই অ্যাপ্লিকেশনের সাথে আপনাকে এই বিষয়টি গুড ক্যারেক্টারের এটি একটি গ্রাউন্ডস হিসেবে আসতে পারে। বাট কীভাবে আপনি ওভারকাম করবেন সেক্ষেত্রে আমি আপনাকে বলে দিচ্ছি, আপনাকে একটু গাইডেন্স দিয়ে আপনাকে সাহায্য করার জন্য। প্রথম যে বিষয়টি, আপনি বলেছেন 20 বছর এখানে আছেন, আপনি 2006 থেকে 2010 পর্যন্ত আপনার কোনো 16 পর্যন্ত আপনার কোনো প্রমাণ নেই। সেই ক্ষেত্রে শুধুমাত্র লেটার দিলে যে হবে তা কিন্তু নয়, চিঠিতে উল্লেখ করে দিতে হবে। যিনি চিঠি দেবেন তিনি উল্লেখ করে বলবেন যে আপনি অমুক ব্যক্তি, আপনার নাম মিস্টার এক্স, এবং আপনি 2006 থেকে 2016 পর্যন্ত এই যুক্তরাজ্যে বসবাস করছেন, এবং সেই ব্যক্তি যিনি এই চিঠিটি লিখবেন তাকে কিন্তু 2006-এর আগে থেকে যুক্তরাজ্যে অবস্থান করতে হবে, যেহেতু তিনি কনফার্ম করছেন আপনি 2006 থেকে আপনি এখানে আছেন আপনি। এবং শুধু চিঠি দিলে হবে না, চিঠির সাথে ওনার পাসপোর্টের একটি কপি দিতে হবে, যদি পারেন ওনার প্রুফ অফ অ্যাড্রেস একটি দিয়ে দেবেন, ব্যাঙ্ক স্টেটমেন্টের সাথে একটি বিল যদি দেওয়া হয় তাহলে এটি প্রমাণ করবে যে এই ব্যক্তিটি জেনুইন ব্যক্তি। এরকম খালি একজন ব্যক্তির কাছ থেকে চিঠি দিলে হবে তা কিন্তু নয়। একজন ব্যক্তির থেকে আমি সাধারণত সাজেস্ট করে থাকি 3 থেকে 4 জন ব্যক্তির কাছ থেকে এই ধরনের চিঠি নেবেন। আর এর পাশাপাশি যেহেতু আপনার সাধারণত আপনাদের মতো যারা মাইগ্রেন্ট রয়েছেন 20 বছর ধরে যারা যুক্তরাজ্যে আছেন, তাদেরকে কিন্তু তাদের পক্ষে গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল এগুলি সাবমিট করা খুব ডিফিকাল্ট। বাট যদি আপনার মেডিকেল এভিডেন্স থেকে থাকে 2006 থেকে 7 থেকে 8 থেকে, সেই মেডিকেল এভিডেন্সগুলো কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন অ্যাজ সাপোর্টিং এভিডেন্স। এবং এর পাশাপাশি মেডিকেল এভিডেন্সের পাশাপাশি যদি আপনার যে পাসপোর্ট, সেই পাসপোর্ট নিয়ে আপনি যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন, সেই পাসপোর্ট যদি স্ট্যাম্প মারা থাকে তাহলে সেটি হবে আপনার প্রুফ অফ এন্ট্রি, কবে থেকে আপনি এখানে এন্ট্রি করেছেন সেই বিষয়গুলো। তো এর পাশাপাশি বিভিন্ন চ্যারিটেবল অর্গানাইজেশন আছে আমাদের আশেপাশে। যদি কোনো অর্গানাইজেশন আপনি চ্যারিটেবল কোনো কাজ করে থাকেন এবং এই অর্গানাইজেশন যদি আপনার 2006-এর পুরনো হয়ে থাকে, সেই জায়গা থেকে যদি চিঠি নিয়ে আসতে পারেন সেগুলো আপনাকে সাহায্য করবে। এছাড়াও হোমিওপ্যাথিক বিভিন্ন ট্রিটমেন্ট হয়ে থাকে আপনার যুক্তরাজ্যে বিভিন্ন জায়গাতে রয়েছে চাইনিজ কতগুলি হার্বাল মেডিকেল সেন্টার রয়েছে, এবং এই জায়গাগুলোতে থেকে যদি আপনারা কোনো মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে থাকেন আপনি, তাহলে সেখান থেকেও যদি চিঠি সাবমিট করেন সেগুলি কিন্তু আপনাকে হেল্প করবে আপনার রেসিডেন্স স্ট্যাবলিশ করার জন্য। আর এর পাশাপাশি 6 থেকে 2005 পর্যন্ত আপনার যদি যে বিভিন্ন সময় পিকচার, ছবি, সেই ছবিগুলি যে থেকে প্রতি বছর থেকে 1-2 করে ছবি সাবমিট করেন, সেগুলো কিন্তু আপনার সাপোর্টিং এভিডেন্স হিসেবে সাবমিট করতে পারবেন ওই গ্যাপটিকে রিকভার করার জন্য। আর তবে আপনাকে অনেস্ট হতে হবে, আপনাকে মিথ্যে কোন তথ্য দেবেন না, কোন ফ্রড এবং ডিসিশনের কোনো আশ্রয় আপনি গ্রহণ করবেন না। আর এর পাশাপাশি যে মামলাটির কথা বলেছেন আপনি, এটি ছিল একটি ফলস কেস, 3 মাস আপনার জেলদণ্ড হয়ে গেছে, আপনাকে অবশ্যই এই মামলাটিকে ডিসক্লোজ করতে হবে। কনভিকশন এটা আপনার হয়েছিল 2008-এ আপনি বলেছেন আপনি, এবং যেহেতু এটি থ্রেট এবং থ্রেট টু কিল এটি খুব বড় একটি অপরাধ, এটি ক্লাস এ টাইপের একটি অপরাধ, রাইট টু লাইফের এগেনস্ট এই অপরাধটি। তো সেক্ষেত্রে যেহেতু এটি পুরনো একটি অপরাধ, 2008 থেকে 18 দীর্ঘ 10 বছর আপনি এই ধরনের কোনো অফেন্স করেননি, পরবর্তীতে আরও যদি
অ্যাড করা হয় 2025 পর্যন্ত, তাহলে 8 থেকে 2025 দীর্ঘ 15-16 বছর আপনি এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে আপনি সম্পৃক্ত ছিলেন না। এবং যদি আপনি প্রমাণ করতে পারেন যে থ্রেটটি দিয়ে, যে থ্রেটটি কথা বলে আপনার বিরুদ্ধে এই অ্যালিগেশনটি আনা হয়েছে সেটি ছিল ভুল, এবং আপনি সেই থ্রেট আপনি প্রদান করেননি, এবং কনভিকশন শেষ করে আপনি জেলদণ্ড শেষ করার পর আপনি মুক্ত হয়ে গেছেন, আপনি কিন্তু কখনো আর ফিরে গিয়ে কাউকে কোনো থ্রেট দেননি, এবং আপনি এখন পর্যন্ত আপনার যে চলমান যে যুক্তরাজ্যের অবস্থান, এর ভিতরে আপনি কোনো ক্রাইম করেননি, কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে আপনি ইনভলভ ছিলেন না, কোনো টেররিস্ট কোনো অর্গানাইজেশনের সাথে ইনভলভ ছিলেন না, এই জিনিসগুলো যদি প্রমাণ করতে পারেন, সাথে কিছু সাপোর্টিং লেটার্স, চার্চ থেকে কিছু 2-1টা চিঠি, অথবা কমিউনিটিতে যারা এস্টাবলিশড ব্যক্তিত্ব রয়েছেন তাদের কাছ থেকে চিঠি, মস্কের কাছ থেকে চিঠি যদি নিয়ে প্রমাণ করতে পারেন যে ইউ হ্যাভ এ গুড ক্যারেক্টার, এই ডকুমেন্টসগুলো সাবমিট করলে হয়তোবা হোম অফিস কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন উইদিন দি ইমিগ্রেশন রুলস অ্যান্ড অলসো আউটসাইড দি ইমিগ্রেশন রুলস বিবেচনা করতে পারে। এবং আপনার এই অ্যাপ্লিকেশনটি যেহেতু আপনি 20 ইয়ার্স টুয়ার্ড সেটেলমেন্টের আন্ডারে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করছেন, এটা কিন্তু ডিসক্রিশন পাওয়ার, দিলে দিবে না দিলে নাই, এই ধরনের বিষয়, এটা কিন্তু অটোমেটিক কোনো রাইটস নয়। তো ওই বিষয়টিকে স্টাবলিশ করার জন্য যত বেশি ডকুমেন্টস আপনি সাবমিট করতে পারবেন, আপনার টাইস যুক্তরাজ্যের সাথে স্টাবলিশ করতে হবে, সোশ্যাল টাইস, ফাইন্যান্সিয়াল টাইস, ইকোনমিক টাইস, ফ্যামিলি টাইস, এবং যুক্তরাজ্যের সাথে যে বন্ধন, এই বন্ধনটি স্টাবলিশ করতে পারলে ইনশাআল্লাহ আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে। ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই, আমার লাইনটা কেটে গিয়েছিল। আচ্ছা, জি জি, আমি জানতে চাইছিলাম এটাই যে মনে হয় যে 3 মাস যে জেলে ছিলাম, এখন কি এই 3 মাস কি আমি আরো 20 বছরের পরে আরো 3 মাস অপেক্ষা করা লাগবে কি লাগবে না? অবশ্যই, কেন কনভিকশন তো আপনাকে কনভিকশন থেকে আপনাকে রিহ্যাবিলিটেশন পিরিয়ড আপনাকে পার করতে হবে, এবং রিহ্যাবিলিটেশন পিরিয়ড মানে আপনি যতই রিহ্যাবিলিট করেন না কেন, তারপরেও আপনাকে ব্যাখ্যা দিয়ে দিতে হবে যে, এবং ইউ মাস্ট সিক সিনসিয়ার অ্যাপোলজিস। যদি আপনি করে থাকেন, থ্রেট দিয়ে থাকেন, ইউ মাস্ট সিক সিনসিয়ার অ্যাপোলজিস। অনেক সময় এমন হয় যে এট হিট অফ দ্য মোমেন্ট আপনাকে যদি কেউ প্রভোক করে, যেমন আমি এখানে বসে আপনার সাথে খুব ভদ্র হয়ে কথা বলছি, আপনি আমার সাথে খুব ভদ্র কথা বলছেন, বাট আমি যদি আপনাকে কোনো একটি কটু কথা বলে প্রভোক করি, তখন কিন্তু আপনি উত্তেজিত হয়ে যাবেন। উত্তেজিত অবস্থায় আপনার যে এক্সপ্রেশনটি এবং ভদ্র অবস্থায় আপনার যে এক্সপ্রেশনটি, দুটো কিন্তু দুই ধরনের জিনিস। এবং আপনার যদি বিষয়টি এরকম হয়ে থাকে যে পার্সোনাল কোনো বিষয়, আপনার প্রাক্তন কোনো প্রেমিকা অথবা প্রাক্তন কোনো স্ত্রীর সাথে কোনো দ্বন্দ্ব অথবা কোনো বন্ধুর সাথে দ্বন্দ্ব হয়েছিল এবং সেই সময় আপনাকে প্রভোক করা হয়েছিল, এই ধরনের কিছু এলিমেন্টস যদি আপনি দিয়ে দিতে পারেন এবং আপনি প্রমাণ করতে পারেন যে আপনি এই ধরনের মানুষ নয় যে আপনি উত্তেজিত হয়ে কাউকে থ্রেট দেবেন, দেন দের ইজ হাই পসিবিলিটি আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? আপনি আপনাকে প্রমাণ করতে হবে, আপনাকে খালি প্রমাণ করতে হবে, আমি বলছি আপনাকে প্রমাণ করতে হবে ওই যে থ্রেট আপনার বিরুদ্ধে অ্যালিগেশন আনা হয়েছিল, ও যদি আসে আপনার বিরুদ্ধে যখন এই অ্যালিগেশন আনা হয়েছিল, যখন থ্রেটের কথা বলেছিল, কোন কি আই উইটনেস ছিল সেখানে? কেউ কি ছিল? না, আই উইটনেস কেউ ছিল না। আমি মনে করেন একটি ঘরে ছিলাম, তাদের এখানে থাকতাম, আর ওই তারা আমার বিরুদ্ধে মিথ্যা এই কেসটা করছিল। একটা ভাই একটু থামাচ্ছি আপনাকে, যেখানে থাকেন না কেন আপনি বলছেন তারা, আমি কিন্তু একটু আগে খুব স্পেসিফিক আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করেছি যে কোনো কি আই উইটনেস ছিল কিনা, কোনো ব্যক্তি কি দেখেছে যে আপনি থ্রেট দিয়েছেন? না, কেউ ছিল না, কিন্তু তারা যখন কেসটা করছে তখন তাদের কয়েকজনকে সাজাইয়া আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী টাক্ষী দেওয়াইছে, বুঝছেন? এই কথা। ওহো, তাহলে আপনি যদি শক্তিশালী কোনো আইনজীবীকে ধরতেন, আপনি ওখানে বের হয়ে আসতে পারতেন। এই ধরনের ফলস মানে আপনি ভিক্টিম হয়ে গেছেন। এখন যাই হোক না কেন, আমি কেসের ব্যাকগ্রাউন্ড আমি জানি না, আপনি সত্যি কথা বলছেন তাও কিন্তু আমি জানি না জেনে আমি আপনাকে বলছি যে যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন, আপনি খালি বলবেন যে আমি প্রমাণ করতে পারিনি, যে আমি ছিলাম নির্দোষ, আমি দুঃখিত সেজন্য, তবে আমি কোনো থ্রেট দেইনি। হয়তো বা ফ্যামিলির ভিতরে মানে আপ ডাউন করতে গেলে এটা হতেই পারে, এটা আপনি এভাবে করলে হয়ে যাবে ইনশাল্লাহ। আমি পরবর্তী কল চলে যাচ্ছি, আর আপনি যদি কোনো প্রশ্ন থেকে থাকে অনুষ্ঠানের পরে আপনি ফোন দেবেন, আমাদের কন্ট্রোল রুম থেকে আমাকে নাম্বার দেওয়া হবে, আমি আপনার সাথে কথা বলে সরাসরি। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ভাই, আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, ধন্যবাদ সেজন্য আপনাকে। বলুন, কেমন আছেন? কে বলছেন? ভাইয়া, আমি 10 years old আমি একটু অনুরোধ করছি, আপনি কথা বলার সময় আপনি আমার টেলিভিশনে না দেখে টেলিফোনে কথা বলুন, সাউন্ডটা কমিয়ে দিয়ে কথা বলুন প্লিজ, কাইন্ডলি বলুন এখন। না, আমার তো টেলিভিশন অফ। জি, ধন্যবাদ।
জি বলুন। ভাই আমার মাছ শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, খালি আপনার মুখটা মোবাইলের কাছে এনে কথা বলেন যাতে ক্লিয়ার শুনতে পারি। জি বলুন ভাই। আচ্ছা, আমি যখন 10 ইয়ার্সে ওটাই আমি রেসিডেন্ট পাইছি 2020-তে। জি পরে 2023-তে অ্যাপ্লিকেশন করছিলাম, তোরা আমার এক্সটেনশনের সময় আপিল দিয়ে দিছিল, আপিল রাইট। জি তো আপিল রাইট ওইটা 2025-এ এপ্রিলে আমার একটা এলাউ হয়েছে। জি পরে ওই যে এলাউটা হয়েছে, আমার যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা কি 10 ইয়ার্সের সাথে কি কাউন্ট হবে নাকি ওইটা আলাদা? অবশ্যই, যদি আপনার অ্যাপিলটা অন টাইমে করে থাকেন এবং এক্সটেনশন যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন আপনি 2023-তে, সেটা যদি আপনার আগের প্রিভিয়াস লিভ টু রিমেইন পার হয়ে যাওয়ার আগে করে থাকেন, কয়েকটি স্টেপ। প্রথমত, আপনার প্রিভিয়াস যে লিভ টু রিমেইন ছিল সেই ডেটটি পার হয়ে যাওয়ার আগে যদি এই বর্তমান অ্যাপ্লিকেশনটি করে থাকেন যেটি রিফিউজ হয়েছে, এবং বর্তমান অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে যাওয়ার পর 14 দিনের টাইম লিমিট দেওয়া হয় অ্যাপিল করার জন্য, সেই 14 দিনের ভিতরে যদি আপনি অ্যাপিল করে থাকেন এবং সেই অ্যাপিলে যদি আপনি উইন করে থাকেন আপনি, তাহলে অবশ্যই আপনার কোনো সমস্যা হবে না। 10 ইয়ার্স রুট সেটেলমেন্টের ক্ষেত্রে মাঝখান গ্যাপটি সেকশন 3C লিভ আপনাকে হেল্প করবে, কোনো অসুবিধা হবে না, আপনার কোনো সমস্যা হবে না। তবে ভবিষ্যতে কাউন্ট হবে 10 ইয়ার্সের সাথে না? হবে, জি। এবং ভবিষ্যতে আপনি যখন ফার্দার এক্সটেনশন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তখন এই মাঝখান যে গ্যাপটির কথাটি বলে দেবেন আপনি যে হোম অফিস ভুল করে আপনাকে পারমিশন দেয়নি, আপনি অ্যাপিল করেছিলেন, আপনার অ্যাপিলটি অ্যালাউ হয়েছে, সুতরাং আপনার লিভ টু রিমেইন ইজ স্টিল ইন কন্টিনিউশন, যাতে করে ফার্দার যে সাবসিকুয়েন্ট যে আপনার এক্সটেনশন অ্যাপ্লিকেশনটি সেটি যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এবং আপনি ফার্দার অ্যাপ্লিকেশন আপনি অবশ্যই কনফার্ম করবেন যে আপনার যে লিভ টু রিমেইন অতীতে যেটা দেওয়া হয়েছিল, যে সার্কামস্টান্সেস দ্যাট ডিডন্ট চেঞ্জ, এইভাবে করলে আপনার কামিয়াব হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর কোন প্রশ্ন আছে আপনার? ধন্যবাদ, আই উইশ ইউ অল দ্য বেস্ট। ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি সেকশন 3C লিভ নিয়ে যে কথাটি বলছিলাম, দর্শক আপনারা জানেন যে যখনই কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়, আমাদের ভিতরে অনেক অ্যাপ্লিকেন্টস রয়েছেন যারা যে অ্যাপ্লিকেশন ফি এখন অনেক বেড়ে গিয়েছে, এক একটি অ্যাপ্লিকেশন ফি প্লাস NHS ফি বাবদ টোটাল যে অ্যাপ্লিকেশন ফির যে খরচ সেটি প্রায় 4,000 পাউন্ডের মতো হয়ে যায়। এবং অধিকাংশ অ্যাপ্লিকেন্টের পক্ষে, অনেক ধরনের অ্যাপ্লিকেন্ট রয়েছেন যাদের পক্ষে এই ফিটি জোগাড় করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। যদি এই অ্যাপ্লিকেশনের সাথে একটি অ্যাপ্লিকেন্টের সাথে তার ওয়াইফ এবং বাচ্চা থেকে থাকে, প্রায় 12,000 পাউন্ডের মতো চলে আসে খালি অ্যাপ্লিকেশন ফি। সেই ক্ষেত্রে ফি ওয়েভার সংক্রান্ত বিষয়ে একটি বিধান রয়েছে যে ফি ওয়েভারের মাধ্যমে এই ফিটি মাফ করে দেওয়া সম্ভবপর, যদি প্রমাণ করা সম্ভবপর হয় যে এই ফিটি প্রদান করতে গেলে একজন অ্যাপ্লিকেন্ট ডেস্টিটিউট হয়ে যাবে, অর্থাৎ তিনি দারিদ্র সীমার নিচে তিনি বসবাস করবেন, তিনি দারিদ্র সীমায় পৌঁছে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু ফি ওয়েভার অ্যাপ্লিকেশন দিয়ে একজন অ্যাপ্লিকেন্ট তাদের এই ফি থেকে মৌকুফ পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন। বাট যখনই কোনো অ্যাপ্লিকেন্ট ভ্যালিড লিভ টু রিমেইন পার হয়ে যাওয়ার পূর্বে ফি ওয়েভার অ্যাপ্লিকেশনটি সাবমিট করছেন, অনেকেই কিন্তু প্রশ্নবিদ্ধ অবস্থায় থাকেন যে তাদের কি ভ্যালিড লিভ টু রিমেইন থাকবে কিনা। আপনাদের সন্দেহ দূর করে দিচ্ছি, যখন কোনো ফি ওয়েভার অ্যাপ্লিকেশন সাবমিট করা হবে, তার পূর্বে যদি উক্ত অ্যাপ্লিকেন্টের ভ্যালিড লিভ টু রিমেইন থেকে থাকে এবং ভ্যালিড লিভ টু রিমেইন থাকাকালীন সময় যদি কোনো অ্যাপ্লিকেন্ট একটি অ্যাপ্লিকেশন সাবমিট করে ফর ফি ওয়েভার, সেই ফি ওয়েভার অ্যাপ্লিকেশনটি যতদিন পেন্ডিং থাকবে হোম অফিসের কাছে, ততদিন উক্ত অ্যাপ্লিকেন্টের ভ্যালিড লিভ টু রিমেইন কন্টিনিউ করবে আন্ডার সেকশন 3C লিভ। এবং ভবিষ্যতে যদি সেই ফি ওয়েভার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে আসে, তখন একটি অ্যাপ্রুভাল কোড দেওয়া হবে 14 দিনের ভিতরে, 10 ওয়ার্কিং ডেজ, 14 দিনের ভিতরে সেই ফি ওয়েভারের যে কোডটি ব্যবহার করে উক্ত অ্যাপ্লিকেন্টকে মেইন অ্যাপ্লিকেশন FLRFP সাবমিট করতে হবে। তো মাঝখানের যে পিরিয়ডটিতে উক্ত অ্যাপ্লিকেন্টের কোনো ভ্যালিড লিভ টু রিমেইন ছিল না, সেই পিরিয়ডটি সেকশন 3C লিভ কাভার করবে। সুতরাং উক্ত অ্যাপ্লিকেন্টকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, যিনি অথবা যারা ফার্দার লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে ফি ওয়েভার ব্যবহার করেছেন, যতদিন এই ফি ওয়েভার অ্যাপ্লিকেশনগুলো পেন্ডিং থাকবে ততদিন পর্যন্ত তাদের ভ্যালিড লিভ টু রিমেইন কন্টিনিউ করবে আন্ডার সেকশন 3C লিভ। সেই বিষয়টি এই অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে প্রযোজ্য, যিনি একটু আগে আমাকে টেলিফোন করে বলেছিলেন যে তিনি অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন এবং তার অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে গিয়েছিল, তিনি অ্যাপিল করেছেন এবং অ্যাপিল পরবর্তী পর্যায়ে তিনি উইন করেছেন। ভবিষ্যতে 10 ইয়ার্স রুট সেটেলমেন্টের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা আমি তাকে বলেছি, যে পরামর্শ দিয়েছি যে সেকশন 3C লিভের অধীনে তার লিভটি এখনও ভ্যালিড রয়েছে, ভবিষ্যতের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটি মেনশন করে দিলে তার কোনো সমস্যা হবে না। ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ দর্শক। ওয়ালাইকুম সালাম। শুভ দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার দুইটা প্রশ্ন আছে। জি
বোন আপনি একটু কাইন্ডলি টেলিফোনটি মুখের কাছে এনে কথা বলেন, আপনার মুখটি কাইন্ডলি। আমার 5 বছরের প্রুফ সিটিজেনশিপ অ্যাপ্লাই লাগে আর কি। 5 বছরের প্রুফ অফ অ্যাড্রেস কি কি জিনিস হলে হবে? আচ্ছা, এবং দুইজন রেফারির আলাদা কোনো ফর্ম ফিল আপ করা লাগবে কি? জি ধন্যবাদ। 5 বছর প্রুফের ক্ষেত্রে আপনার যেগুলো লাগবে, আপনি যে ইংল্যান্ড ছিলেন, যদি 5 বছর প্রুফ চেয়ে থাকে আপনার কাছে, তাহলে গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, ব্যাংক স্টেটমেন্ট এগুলো সাবমিট করবেন। আর যেহেতু আপনি অলরেডি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছেন, অতীতের যে অ্যাপ্রুভাল যে চিঠিগুলি হোম অফিস থেকে আপনাকে দেওয়া হয়েছিল, সেই চিঠিগুলির কপি আপনি সাবমিট করবেন অ্যাপ্লিকেশনের সাথে। এবং এর পাশাপাশি আপনার যদি কাজে থেকে থাকেন, কাজের ডকুমেন্ট সাবমিট করবেন, যেমন পে স্লিপস, P60, এমপ্লয়মেন্ট লেটার, এগুলো সাবমিট করবেন যদি কাজ করে থাকেন। যদি বেনিফিটে থেকে থাকেন তাহলে বেনিফিট যে এভিডেন্সগুলো, যেমন ইউনিভার্সাল ক্রেডিট অথবা PIP অথবা অন্য কোনো বেনিফিট যদি পেয়ে থাকেন আপনি, সেই এভিডেন্সগুলো আপনি এভিডেন্স হিসেবে সাবমিট করতে পারবেন। আর রেফারি সংক্রান্ত বিষয়ে যে কথা বলেছেন, দুজন ইন্ডিপেন্ডেন্ট রেফারি লাগবে। অবশ্যই তাদেরকে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফর্মের পার্ট রয়েছে, অংশ রয়েছে, যে অংশটি শুধুমাত্র রেফারি যারা আপনাকে করবেন, রেফারেন্স দেবেন, তারাই সেই জায়গাগুলো, যে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সেই পার্টগুলো তারা ফিল আপ করবেন। দুজন রেফারির জন্য দুটো আলাদা আলাদা ফর্ম আপনাকে ইউজ করতে হবে। এবং প্রথম রেফারিকে অবশ্যই একজন ব্রিটিশ সিটিজেন হতে হবে এবং তাকে অবশ্যই একজন কোয়ালিফাইড পার্সন হতে হবে। তিনি হতে পারেন সলিসিটর, হতে পারেন একজন ব্যারিস্টার, হতে পারেন তিনি চার্টার্ড লিগাল এক্সিকিউটিভ লয়ার, অথবা তিনি হতে পারেন ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, অথবা তিনি যদি জিপি হয়ে থাকেন, সোশ্যাল ওয়ার্কার হয়ে থাকেন, এরা পুলিশ অফিসার হয়ে থাকেন, এরা হচ্ছেন অথরাইজড পার্সন। এরা কিন্তু মানে কোয়ালিফাইড রেফারি হিসেবে, প্রথম রেফারি হিসেবে তারা আপনাকে রেফারেন্স প্রদান করতে পারবেন। আর এর পাশাপাশি দ্বিতীয় যিনি রেফারি, তাকে কোনো কোয়ালিফাইড হওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি নর্মাল একজন ব্রিটিশ সিটিজেন হতে পারেন, তিনি নন ব্রিটিশ সিটিজেন হতে পারেন, বাট তাকে তার লিভ টু রিমেইন থাকতে হবে ইংল্যান্ডে। এবং তার ক্ষেত্রে ব্যারিস্টার, সলিসিটর, এক্সিকিউটিভ লয়ার, পুলিশ অফিসার এগুলি হওয়ার কোনো প্রয়োজন নাই। অ্যাকাউন্ট অবশ্যই তিনি কোয়ালিফাইড। মেক শিওর যিনি আপনাকে রেফারেন্স, তিনি যাতে তার পাসপোর্ট নাম্বারটি প্রদান করেন। জি, তাকে পাসপোর্ট নাম্বার প্রদান করতে হবে, তিনি কোথায় কাজ করছেন, কাজের ঠিকানা দিতে হবে, এবং তার ফুল ডিটেলস, তার ফুল নেম, ডেট অফ বার্থ, ন্যাশনাল, এগুলি সব দিতে হবে, প্রোভাইড করতে হবে। ফর্ম দেখাইছে আর কি জি রেফারি, জি এই ফর্মগুলা প্রিন্ট আউট করাইয়া তারা করতে দিবা, ফিল আপ করা লাগবে না? জি জি, তাদেরকে ফিল আপ করতে হবে। জি জীবন, জি থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ বোন। আই উইশ ইউ অল দ্য বেস্ট, গুড লাক বোন। হ্যাঁ, ধন্যবাদ। আর অন্যান্য যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে খুব কেয়ারফুলি আপনারা ফর্মগুলো ফিল আপ করবেন, এবং যে সকল তথ্য এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দেবেন, মেক শিওর করবেন যে এই তথ্যগুলো সঠিক। কোনো তথ্য গোপন করে অথবা কোনো তথ্য না প্রকাশ করে যদি আপনি এই অ্যাপ্লিকেশন সাবমিট করেন, তাহলে ফ্রড অ্যান্ড ডিসেপশন এগুলিতে আটকে দেওয়া হবে। এবং কি হতে পারে, ব্রেকের পরে এসে আপনাদেরকে বলবো নতুন আইনের অধীনে কত ভয়ঙ্কর অবস্থায় চলে যেতে পারে। তো আলোচনা করতে করতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি চলে এসেছি। আপনারা কোথায় যাবেন না, বিরতির পর আমি আবার ফিরে এসেছি। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, আইন অধিকার এই অনুষ্ঠানের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমি আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানকে সাথে নিয়ে। বিজ্ঞাপন বিরতির পূর্বে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম, এবং যে জায়গাটিতে থেমে গিয়েছিলাম, একজন সম্মানিত দর্শক আমাদের প্রশ্ন করেছিলেন ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনটি সাবমিট করার সময় দুজন রেফারির কী কী তথ্য লাগবে, কী কী ডকুমেন্টস তিনি সাবমিট করবেন, সেই সংক্রান্ত জায়গাতে থেমে গিয়েছিলাম। তখন আপনাদের বলেছিলাম যে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনগুলোর সাথে যখন সাবমিট করা হবে, যে তথ্যগুলি আপনার প্রদান করবেন, যে ডকুমেন্টসগুলি আপনার সাবমিট করবেন, মেক শিওর করতে হবে যে তথ্যগুলো সঠিক। আপনারা কোনো তথ্য গোপন করছেন না, কোনো তথ্য যেটা প্রদান করছেন সে এই তথ্যগুলো যে সত্য নয় তা কিন্তু নয়। চলে দর্শক প্রশ্ন থেকে শেষ করে এসে বাকিটা কন্টিনিউ করবো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বোন, কে বলছেন, কোথা থেকে বলছেন? টিভি প্রোগ্রাম দেওয়ার, আমি প্রোগ্রামে একটা প্রশ্ন করতাম। বলেন। আমি বাংলাদেশ থেকে 2.5 বছর এসে দেশে আইছি। এখন 2.5 বছর পরে আমার অ্যাপ্লাই হোম অফিসে কত টাকা ফিস দিতে হইব, ওই জিনিসটা জানার লাগে প্রশ্ন হচ্ছে। আচ্ছা, আপনি কি স্পাউস ভিসা এসেছেন? স্পাউস ভিসায়? জি, স্পাউস ভিসায় এসেছি। আচ্ছা, ধন্যবাদ। হাজবেন্ডে আনছেন আমারে। আচ্ছা, এখন অ্যাপ্লিকেশন ফিগুলি বেড়ে গিয়েছে বোন। দুটো ফি দিতে হবে। প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। প্রথম এই ফিটা হচ্ছে প্রায় 1356 পাউন্ড এরকম।
একটি ফি, এটা 1356 এরকম, মানে 1400 আপনি ধরে নেবেন অ্যাপ্রক্সিমেটলি, এটা হচ্ছে একটি ফি। 1400 জি অ্যাপ্রক্সিমেটলি, মানে আড়াই বছর বাদে অ্যাপ্লিকেশন অফ ফি। আমি 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 শেষ করছি, এটি যে একটি ফি, আপনাকে দুইটা ফি দিতে হবে। নাম্বার 1 1356 পাউন্ড, এটি হচ্ছে প্রথম ফিটি। আচ্ছা, বুঝতে পারছেন? তো আমি এই কারণে বলেছিলাম 1400, সো দ্যাট যদি আমি বলতে গিয়ে 53 57 ভুল বলে ফেলে, এটা কভার করার জন্য 1400 বলেছি, ঠিক আছে? এটি এটি একটি ফি। দ্বিতীয় ফি হচ্ছে এনএচএস, মানে মেডিকেল ফি, যেটি ন্যাশনাল হেলথ সার্চার যেটাকে বলা হয়, সেটি এখন বেড়ে গিয়েছে। এখন 2557 2700 অথবা 2500 এরকম একটি ফি বর্তমানে প্রযোজ্য। 2700 পাউন্ডের মধ্যে আরটি ফি আছে। থ্যাংক ইউ স্যার। আমি তার মানে ইন টোটাল আপনাদের পেনশনে আছে, আপনার ফ্যামিলি পেনশন ক্রেডিটে, ওরা কি ডিসকাউন্ট পাবে? আমি বলছি সে কথা একটু পরে। টোটাল অ্যাপ্লিকেশন ফি হচ্ছে তাহলে দুটো মিলে প্রায় 4000 পাউন্ডের মতো। এখন যদি এমন হয়ে থাকে যিনি অ্যাপ্লিকেন্ট, তার যে হাজব্যান্ড হয়তো বা আপনার মিনিমাম যে ইনকামগুলো, সেই ইনকামগুলি মানে ওনার পর্যাপ্ত পরিমাণে নেই, এবং যিনি অ্যাপ্লিকেন্ট বাংলাদেশ থেকে আসেন তার কোনো ইনকাম নেই, যদি এমন হয়ে থাকে, ব্যাংক অ্যাকাউন্টে যদি সাফিসিয়েন্ট কোনো ফান্ডস না থেকে থাকে, এমনকি বাড়ি ঘরে মালিক হলে পরেও যদি দেখানো সম্ভব হয় যে যা ইনকাম তার থেকে খরচটা বেশি, সেই ক্ষেত্রে আপনি পেনশনার, যদি আপনার যেটি ইনকাম, সেক্ষেত্রে হাউস হোল্ড ইনকাম টোটাল আপনার যিনি অ্যাপ্লিকেন্ট তিনি এবং আপনি সহ দুজন মিলিয়ে আপনাদের হাউস হোল্ড ইনকাম হতে পারে 2000 পাউন্ড, 2500 পাউন্ড। বাট যদি আমি আপনার পিআইপি পাই। জি আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট জি আমি বুঝেছি। তো সবগুলি মিলিয়ে পিআইপি, তারপর আপনার ইউনিভার্সাল ক্রেডিট, তা হাউজিং বেনিফিট, কাউন্সিল ট্যাক্স রিডাকশন যা যা আছে, চাইল্ড বেনিফিট, এগুলি মিলিয়ে যদি ধরেন টোটাল চলে আসলো আপনার 2500 থেকে 3000 পাউন্ডের মতো, একটা এক্সাম্পল দিয়ে কথা বলছি। কিন্তু যদি আপনার খরচ 2500 পাউন্ড বেশি হয়, 3000 পাউন্ডের বেশি হয়, আপনি প্রমাণ করতে পারেন যে আয়ের থেকে আপনার ব্যয় বেশি, তখন এই যিনি অ্যাপ্লিকেন্ট তিনি কিন্তু ফি ওয়েভারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ফি ওয়েভার অ্যাপ্লাই করলে এই টোটাল 4000 পাউন্ডে মাফ হয়ে যাবে, যদি প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে আপনি প্রমাণ করতে পারেন যে আপনারা এই পেমেন্টটি করতে পারছেন না। পেমেন্ট যদি করতে দেওয়া হয় তাহলে আপনি ডেস্টিটিউট হয়ে যাবেন। এই ধরনের জিনিস যদি এস্টাবলিশ করতে পারেন তাহলে 1 পাউন্ডও 1 পেনি আপনাকে ফি পে করতে হবে না। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর স্যার মেবি হলো মাই হাজবেন্ডের, আমি সেকেন্ড ওয়াইফ, জি এজ হলো 80, জি মাই এজ হলো 42, জি আমি উনি আমার ওয়াইফ হিসাবে দেশে আনছি। আচ্ছা, এটি কথা বলছি, সেকেন্ড অফ জি হয়ে থাকেন, এই যে কথা বলি নো প্রবলেম। আমাদের নবীজি কিন্তু 25 বছর বয়সে, 40 বছর বয়সে খাদিজা বেগমকে বিয়ে করেছিলেন, বাট হি ওয়াজ দি মোস্ট হ্যাপিয়েস্ট লেডি ইন দিস ওয়ার্ল্ড, এবং হি ওয়াজ দ্য মোস্ট হ্যাপিয়েস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। এখন বিষয় হচ্ছে একজন কিভাবে ভালোবাসে। ভাই এই জন্য বলছি, আমি তো বয়স্ক মানুষ, তো ইট ডাজন্ট ম্যাটার। আমার তো ইনকাম তো হাই না, জি চিন্তা করতেছি মানে কতটুকু লাগবে আমার পয়সা দিতে হবে হোম অফিসে। এখন এটা ডিপেন্ড করে ল ফার্ম, এক এক ল ফার্ম এক একভাবে মানে তাদের ফি নির্ধারণ করে। এই ল ফার্মের ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন তাদের ফি কত। কোনো লয়ার কিন্তু, কোনো আইনজীবী কিন্তু আপনাকে ওভার দি লাইভ শোতে এসে যদি বলে আমি এত ফি চার্জ করি, এটা বলাটা ভুল হবে, এবং এটা বলার প্রফেশনাল কন্ট্যাক্ট ব্রিচ হবে। তো আপনি পার্সোনালি আপনার কাছে যে লয়ারকে আপনি মনে করেন ভালো, যোগ্য, দক্ষ এবং সৎ মানুষ, আপনি তার পরামর্শ নেবেন, নিয়ে আপনি দেখবেন আপনাকে কত ফি তিনি বলছেন, এবং আপনার যদি অ্যাফোর্ডেবিলিটির ভিতরে পড়ে আপনি তার কাছ থেকে সার্ভিস নেবেন। এই ইউ আর অ্যাট লিবার্টি টু চুজ। বুঝতে পেরেছেন? তো কোনো আইনজীবী কিন্তু সরাসরি আপনাকে বলতে পারবে না লাইভ শোতে এসে টেলিভিশনে যে তিনি কত চার্জ করছেন অ্যাপ্লিকেশন ফি বাবদ। আপনি মানে সম্মানের সাথে, আমি আপনাকে সম্মানের সাথে উত্তর দিচ্ছি, সম্মানের সাথে ফোন দেবেন, আপনাকে উনি সম্মানের সাথে উত্তর দিয়ে দেবেন। থ্যাংক ইউ স্যার। ওকে বোন, থ্যাংক ইউ ভাইয়া। আর বোন আপনাকে ধন্যবাদ। আই উইশ ইউ অল দ্য বেস্ট, গুড লাক ফর এ ফ্যামিলি লাইফ। জি চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো সুপ্রিয় দর্শক, হ্যালো আসসালামু আলাইকুম। আমরা এই দর্শককে হারিয়ে বোধহয় এখন রয়ে গেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। হ্যালো,
আমরা এই দর্শকের জন্য অপেক্ষা করতে করতে উনি বোধহয় যান্ত্রিক গোলযোগের কারণে উনি যোগাযোগ করতে পারছেন না। তো আমি যে বিষয়টি নিয়ে আমি থেমে গিয়েছিলাম, একটু আগে একজন দর্শক আমাকে বলেছেন যে তাদের যে বয়সের যে বয়সের ব্যবধান কিন্তু বড় কথা নয়, ভালোবাসার কতটুকু গভীর, ভালোবাসা কতটুকু নিখাদ সেই বিষয়টি। হাজব্যান্ড যদি ওয়াইফকে মন থেকে ভালোবাসে, ওয়াইফ যদি হাজব্যান্ডকে মন থেকে ভালোবাসে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই করে ঘরে। চলে যাচ্ছে দর্শক প্রশ্ন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন, কেমন আছেন? আচ্ছা, আমি লন্ডন থেকে ফোন করছি। আমার নাম রহিম। ভাইয়া কেমন আছেন আপনি? আমি ভালো আছি। বলুন। আচ্ছা, আমি কথা বলতে পারছি বাদশাহ সাহেবের সাথে? জি, আপনি কথা বলছেন, বলুন। কেন বলে দেন। আচ্ছা, আমি ফিয়ান্সি ভিসায় একজন মানুষ আমার কি ব্যবস্থা করা যায়? আচ্ছা, ফিয়ান্সি ভিসা আনতে হইব, আমাকে জানাইবেন। জি, ফিয়ান্সি ভিসা। জি, আমি হইলাম গিয়া 65 ওভার। জি জি, আমার বয়স হলো 65 ওভার। জি। আপনি কি, আচ্ছা, আপনি কি পিআইপি পান? না, পিআইপি পাই না। পিআইপি পান না আপনি, পেনশনার আপনি। সেই ক্ষেত্রে আপনার আর্নিংয়ের যে বিষয়টি, আপনাকে কিন্তু দেখাতে হবে, ইনকাম, মিনিমাম ইনকাম আপনাকে দেখাতে হবে। যদিও আপনার বয়স 65 ওভার, বাট আপনি যিনি বাংলাদেশ থেকে যাকে নিয়ে আসবেন ফিয়ান্সি বিষয়ের শর্ত হচ্ছে যে একজন এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেন্ট ঠিক যেভাবে যে শর্তগুলি পূরণ করে আসে, সেই শর্তগুলোকে আপনাকে পূরণ করতে হবে। এর অর্থ হচ্ছে এই, আপনার যে মিনিমাম ইনকাম সেটি বর্তমান আইন অনুযায়ী অবশ্যই 29,000 পাউন্ড হতে হবে, আপনি পেনশনার হন বা না হন। এটি একটি বিষয়। আনফর্চুনেটলি আইনটির এই জায়গাটিতে একটি গ্যাপ রয়ে গেছে। এই জায়গাটিতে এখনও যারা আইন প্রণেতা, পলিসি মেকার, তারা এই বিষয়টি দেখেনি। এমনও অ্যাপ্লিকেন্ট থাকতে পারে যার বয়স 65, যিনি পেনশনার, তাদের ক্ষেত্রে কি হবে, সে তো আর কাজ করছে না। আমি পেনশন সব কিছু মিলাইয়া আমি পাইতেছি 800 আমি বুঝে ফেলেছি, বাট এই অ্যামাউন্টটা আপনার যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টের যে থ্রেশহোল্ড, সেই থ্রেশহোল্ড বিট করবে না। আপনাকে অবশ্যই, আমি যে কথা বলছিলাম, যিনি পলিসি মেকার, যারা পলিসি তৈরি করেছে ইমিগ্রেশন রুলসটা, এই জায়গাটিতে গ্যাপ রয়েছে যে যারা পেনশনার, যাদের বয়স 65, তাদের ফিয়ান্সের ক্ষেত্রে কী হবে, তাদের ওয়াইফদের ক্ষেত্রে কী হবে যদি তারা এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন সাবমিট করে। যেমন পিআইপি যারা পাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটি এক্সিবিশন রয়েছে, তাদের মিনিমাম ইনকাম করার কোনো প্রয়োজনীয়তা নেই। এবং আপনাদের মতো যারা পেনশনার রয়েছেন 65 ইয়ার্স ওল্ড, তাদের জন্য একটি আইন আনা প্রয়োজন, যেখানে এই এক্সামশনটি এনে দেওয়া উচিত, যে আপনাদের ক্ষেত্রেও এই ইনকামটির ক্ষেত্রে এক্সাম্পট। এরকম যদি হতো তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হতো না। এখন আপনাকে মিনিমাম ইনকাম যদি আপনি যে থ্রেশহোল্ডটি 29,000 পাউন্ড, সেটি যদি আপনার না থেকে থাকে, আপনি কিন্তু ফিয়ান্সি ভিসায় তাকে আনতে পারছেন না। তবে তাকে কিন্তু ভিজিট ভিসাতে আপনি আনতে পারবেন। আপনি যেহেতু তিনি ভিজিট করতে এখানে আসবেন, এবং পরবর্তীতে ভিজিট করতে আসার পর যদি আপনি কিছু করার চেষ্টা করেন, সেটি অন্য বিষয়। কিন্তু আপনি ভিজিট, এটা আপনার জন্য সহজলভ্য হবে, পয়সা খরচও কম হবে, অ্যাপ্লিকেশন ফিও এখানে কম, এবং আপনার জন্য লওয়া যাবে নাকি? অবশ্যই আনা যাবে ভিসা, যদি প্রমাণ করতে পারেন যে বাংলাদেশের সাথে যিনি আসবেন তার সাফিসিয়েন্ট টাইস রয়েছে, সোশ্যাল টাইস, ফ্যামিলি টাইস, কালচারাল টাইস, ফাইন্যান্সিয়াল টাইস রয়েছে, এবং শক্তিশালী যদি ডকুমেন্ট সাবমিট করেন, ওয়াই নট, ভিসাতে তিনি আসতে পারবেন। আচ্ছা, আর স্পাউস ভিসা যদি আমি, আমার ফি কত লাগবে? স্পাউস ভিসাতে যদি আপনি নিয়ে আসতে চান, তাহলে আপনার মিনিমাম ইনকাম 29,000 পাউন্ড তখন হতে হবে। এবং যদি আপনি এমপ্লয়েড হয়ে থাকেন, তখন আপনাকে ওই 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, আর যদি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন 12 মাসের ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে হবে আপনাকে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। ওকে, ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। আসসালামু আলাইকুম। আমরা এই দর্শককে হারিয়ে ফেলেছি। অন্যান্য দর্শকদের উদ্দেশ্যে আমি বিনীতভাবে অনুরোধ করে বলছি, খুব কেয়ারফুলি আপনাদের অ্যাপ্লিকেশনসগুলো সাবমিট করবেন। হুট করে আপনি যদি বলে দেন যে স্পাউস ভিসাতে বাংলাদেশ থেকে আপনার পার্টনারকে নিয়ে আসবেন, ওয়াইফকে নিয়ে আসবেন, মেক শিওর অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রয়েছে, এবং আপনাদের যে রিলেশনশিপটি সেটি জেনুইন এবং সাবসিস্টিং। তার কারণ হচ্ছে এখন অ্যাপ্লিকেশন ফি বেড়ে গিয়েছে। যেই এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন ফি কয়েক মাস পূর্বেও, কয়েক বছর পূর্বেও যে ফিটি ছিল 4 থেকে 5 লাখ টাকার ভিতরে, বাংলাদেশ থেকে যদি কাউকে স্পাউস ভিসাতে আনতে হতো, সেই ফিটি এখন বেড়ে গিয়েছে প্রায়
9 লাখ 9.5 লাখ টাকার মতো বাংলাদেশ টাকার মতো হয়ে গিয়েছে খালি অ্যাপ্লিকেশন ফি। সুতরাং অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে একটু কষ্ট করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি যাচাই বাছাই করে সাবমিট করতে হবে। দরকার পড়লে আপনি যদি মনে করেন যে কোনো কোয়ালিফাইড আইনজীবীর কাছ থেকে পরামর্শ গ্রহণ করা দরকার, পরামর্শ গ্রহণ করবেন। আর যদি মনে করেন আপনি নিজেই কোয়ালিফাইড, আপনি সাবমিট করতে পারবেন। বাট একটু যত্ন করে, একটু কেয়ারফুলি এই অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করলে এই যে হিউজ অ্যাপ্লিকেশন ফি বেড়ে গিয়েছে, এই যন্ত্রণার হাত থেকে আপনারা মুক্ত হবেন। কারণ একবার যদি রিফিউজড হয়ে যায়, অ্যাপেলে চলে গেলে সেই অ্যাপেল স্টেজে আপনাদের আবার খরচ করতে হবে অ্যাপেল ফি হিসেবে। এবং এই যে একটা ঝামেলাতে পড়ে যাবেন, 6 মাস 1 বছরের যে ঝামেলাতে পড়ে যাবেন, সেই ঝামেলা মুক্ত হওয়ার জন্য অ্যাপ্লিকেশন স্টেজেই এমনভাবে ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে যাতে করে অ্যাপ্লিকেশন স্টেজ থেকেই সাকসেস চলে আসে। এ হচ্ছে আমার আপনাদের প্রতি বিনীত অনুরোধ এবং আপনাদের প্রতি আমার আইন ও অধিকার এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের প্রতি একটি উপহার হিসেবে এই তথ্যটা আপনাদেরকে দিচ্ছে। কেননা আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে অল্প ডকুমেন্ট সাবমিট না করার কারণে, যেমন দেখা যাচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট আপনাকে সাবমিট করতে 12 মাসের, সাবমিট করা হচ্ছে 10 মাসের অথবা 11 মাসের। 1 মাসের ব্যাংক স্টেটমেন্ট সাবমিট না করার কারণে কিন্তু রিফিউজাল চলে আসছে। যদিও ফ্লেক্সিবিলিটি অফ এভিডেন্স বলে একটি ডক্ট্রিন রয়েছে, একটি পলিসি রয়েছে। এই পলিসির অধীনে হোম অফিসের দায়িত্ব রয়েছে যে অ্যাপ্লিকেন্টের সাথে যোগাযোগ করা। কেননা বিষয়টা হচ্ছে এরকম, যদি এমন কিছু ডকুমেন্টস সাবমিট করা হয় যে ডকুমেন্টসগুলো দেখে মনে হয় যে অ্যাপ্লিকেন্টের কাছে আরও কিছু ডকুমেন্টস থেকে থাকতে পারে, যে ডকুমেন্টসগুলিতে যে তথ্য হোম অফিস মানে চাচ্ছে দেখার জন্য সেই তথ্যগুলি রয়েছে, যেমন 11 মাসের ব্যাংক স্টেটমেন্ট, এগুলি দেখে মনে হচ্ছে যে অ্যাপ্লিকেন্টের কাছে হয়তো বা আরও 1 মাস যে ব্যাংক স্টেটমেন্ট যেটি সাবমিট করা হয়নি সেটি রয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে হোম অফিসের দায়িত্ব হচ্ছে উক্ত অ্যাপ্লিকেন্টের সাথে যোগাযোগ করে এই 1 মাসের যে ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করা হচ্ছে সেটি প্রদান করার জন্য রিকোয়েস্ট করা। যদি হোম অফিস এই রিকোয়েস্টটি না করে অ্যাপ্লিকেশন রিফিউজ করে দেয় এবং তখন এটি অ্যাপিলে চলে যেতে পারে। এই অ্যাপিলে যে খরচগুলো, সেই খরচ হাত থেকে বেঁচে যাবেন যদি আপনি অ্যাপ্লিকেশন স্টেজে এই ডকুমেন্টসগুলো সাবমিট করেন। আর আরেকটি বিষয়, এমপ্লয়েড এবং সেলফ এমপ্লয়েড যদি কোনো ব্যক্তির দুটো জব থেকে থাকে, যদি এমন হয়ে থাকে যে প্রথম জব থেকে তিনি ইনকাম করছেন 20,000 পাউন্ড, দ্বিতীয় জব থেকে তিনি ইনকাম করছেন 6,000 পাউন্ড। এখন যেহেতু দুটি জব রয়েছে, সেক্ষেত্রে মনে হতে পারে যে প্রথম জব যেহেতু এমপ্লয়েড, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করব, দ্বিতীয় জব সেটিও যেহেতু এমপ্লয়েড, আমি 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করব, অ্যাপ্লিকেশন হয়ে যাবে। হবে না, যেহেতু দুটো জব এখানে ইনভলভ, যদিও এটি এমপ্লয়মেন্ট, কিন্তু দুটো জব ইনভলভ হওয়ার কারণে প্রথম জবের যে এভিডেন্স 12 মাসের পে স্লিপ সাবমিট করতে হবে, 12 মাসের ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে হবে। এবং দ্বিতীয় যে জবটি, সেই দ্বিতীয় জবেরও 12 মাসের ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করতে হবে, 12 মাসের পে স্লিপ সাবমিট করতে হবে। তা না হলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে এবং আপনাদের অ্যাপ্লিকেশনগুলি প্রত্যাখ্যাত হয়ে যেতে পারে। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। আসসালামু আলাইকুম শুভ দর্শক, আমরা এই দর্শককে হারিয়ে ফেলেছি। তো যেই জায়গাতে থেমে গিয়েছিলাম আপডেটস দিতে গিয়ে, আমি বলেছিলাম যে প্রচুর আপডেটস নিয়ে এসেছি আমি আজকে আপনাদের মাঝে, আপনাদের ভিতরে একটি অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। স্কিল মাইগ্রেন্ট ওয়ার্কার এবং তাদের ডিপেন্ডেন্ট নিয়ে কথা বলছিলাম। তো সেই থেমে জায়গা থেকে আমি আবার শুরু করছি। এক্সটেনশনস অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে কী হবে? যে সকল স্কিল মাইগ্রেন্ট যুক্তরাজ্যে ইতিমধ্যে পুরনো আইনের অধীনে প্রবেশ করেছেন এবং ভবিষ্যতে যখন তারা এক্সটেনশন অ্যাপ্লিকেশনগুলি সাবমিট করবেন, নতুন আইন কি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে? দুঃখজনক হলে সত্য যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সংক্রান্ত যে রিকোয়ারমেন্টসটি এসেছে, অতীত আইনের অধীনে যে সকল অ্যাপ্লিকেন্ট স্কিল মাইগ্রেন্ট যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন B1 টেস্ট সার্টিফিকেট নিয়ে, যখন তারা অতীত আইনের অধীনে এক্সটেনশন অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করতেন, তখন B1 টেস্ট সাবমিট করলেই কিন্তু হয়ে যেত। কিন্তু নতুন যে আইনটি এসেছে, সেই আইনটির অধীনে যারা এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট, যারা অতীতে চলে এসেছেন যুক্তরাজ্যে নতুন আইনটি পাস করার পূর্বেই, তাদেরকেও কিন্তু নতুন আইনের মানে গ্যারাকলে পড়ে যেতে হচ্ছে। তাদেরকে কিন্তু যখন তারা ভবিষ্যতে এক্সটেনশন অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করবেন, B1 টেস্ট পাস করে হবে না, তাদেরকে অবশ্যই B2 টেস্ট পাস করতে হবে। তো এটি হচ্ছে এক ধরনের মরার উপর খাড়ার ঘা স্কিল মাইগ্রেন্টদের জন্য, আমার ক্ষুদ্র বিবেচনায় মনে হয়েছে। এটি হচ্ছে মরার উপর খাড়ার ঘা। আবার অন্যদিকে যেহেতু যুক্তরাজ্যে যে সরকার হিউম্যান রাইটসকে খুব সম্মান প্রদর্শন করে, স্পেশালি বাচ্চাদের অধিকার, চিলড্রেন্স রাইট, এবং এটাকে ধরে নেয় প্যারামাউন্ট কনসিডারেশন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় বাচ্চাদের অধিকারকে সর্বোচ্চ স্তরে রেখে সম্মান প্রদর্শন করা হয় যুক্তরাজ্যে। সেই সম্মান প্রদর্শনের পরাকাষ্ঠা প্রদর্শন করা হয়েছে নতুন ইমিগ্রেশন আইনে। বলা হয়েছে যদি কোনো বিদেশি বাচ্চা
ফরেন কোনো বাচ্চা যদি যুক্তরাজ্যে জন্মগ্রহণ করে থাকে এবং যুক্তরাজ্যে জন্মগ্রহণ করার পর যদি কন্টিনিউয়াসলি ক্রমাগতভাবে উক্ত বাচ্চা 7 বছর যুক্তরাজ্যে অবস্থান করে থাকে, তাহলে নতুন যে আইনটি তৈরি হয়েছে হোম অফিসের পক্ষ থেকে, সেই আইনে বলা হয়েছে এই বাচ্চাটি সরাসরি ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে। আমি আবার বলছি, যদি কোনো বিদেশি বাচ্চা যুক্তরাজ্যে জন্মগ্রহণ করে থাকে এবং 7 বছর সে কন্টিনিউয়াসলি যুক্তরাজ্যে অবস্থান করে থাকে জন্মগ্রহণ করার পর থেকে, 7 বছর পার হয়ে যাওয়ার পর এই বাচ্চাটি সরাসরি ইনডেফিনিট লিভ টু রিমেইন অর্থাৎ সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য যোগ্যতা অর্জন করবে। এটি একটি খুবই সুখকর একটি সংবাদ যারা প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফের ভিতরে রয়েছেন, যে সকল মাইগ্রেন্ট যুক্তরাজ্যে অবস্থান করছেন পিতা মাতা এবং ছেলে মেয়ে নিয়ে, তাদের জন্য যাদের এখনও কোনো লিভ টু রিমেইন আসেনি কিন্তু একটি বাচ্চা 7 বছর যুক্তরাজ্যে অবস্থান করছে, তাদের জন্য এটি মহা সুসংবাদ। আর এর পাশাপাশি যারা পিতামাতা এই যে অ্যাপ্লিকেন্টটি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করছেন বাচ্চাটি, তাদের পিতামাতা এই বাচ্চাটির পিতামাতা হিসেবে তারাও কিন্তু নতুন আইনের অধীনে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারছেন ফর ফার্দার লিভ টু রিমেইন ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে 10 ইয়ার্স রুট টুয়ার্ড সেটেলমেন্ট, অর্থাৎ বাচ্চাটি অ্যাপ্লিকেশন সাবমিট করবে ফর সেটেলমেন্ট এবং বাচ্চাটির পিতামাতা হিসেবে তার পিতামাতা সাবমিট করবে 2.5 বছরের ভিসার জন্য ফর ফার্দার লিভ টু রিমেইন। এই হচ্ছে নতুন আইনটির সুন্দর একটি দিক, সৌন্দর্য। আর এর পাশাপাশি যদিও এটি সৌন্দর্য, নতুন আরেকটি কোর্ট অফ অ্যাপিল থেকে কেস ল এসেছে, যেটাকে আমি বলি এই কেস লটি আসার কারণে এই নতুন যে আইনটি, এটিকে আমি বলি এক ধরনের শুভঙ্করের ফাঁকি। এবং এই কেস লটি বলা হয়েছে 2021-এ এই নতুন কেস লটি এসেছে কোর্ট অফ অ্যাপিল থেকে। সেখানে বলা হচ্ছে একটি বাচ্চা সিম্পলি বিকজ এ চাইল্ড ইজ লিভিং ইন দ্য ইউকে ফর 7 ইয়ার্স, একটি বাচ্চা শুধুমাত্র 7 বছর যুক্তরাজ্যে অবস্থান করার অর্থ এই নয় যে ইট উইল গিভ হিম অ্যান অটোমেটিক রাইট। এর অর্থ এই না যে উক্ত বাচ্চাকে একটি অটোমেটিক রাইটস দিয়ে দেওয়া হচ্ছে, সে বাচ্চাটি যুক্তরাজ্যে অবস্থান করতে পারবে। এই ধরনের একটি কঠিন একটি সিদ্ধান্ত এসেছে কোর্ট অফ অ্যাপিল থেকে। যেহেতু এই সিদ্ধান্তটি কোর্ট অফ অ্যাপিল থেকে এসেছে, এই সিদ্ধান্তকে ঢাল হিসেবে ব্যবহার করে এখন প্রচুর 7 ইয়ার্স যে চাইল্ড অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ করা হচ্ছে মোমসের পক্ষ থেকে। এবং অ্যাপিলে গেলে এই যখন কোর্টে অ্যাপিল নিয়ে উপস্থিত হচ্ছে আমরা, সেই কোর্টেও কিন্তু এই কোর্ট অফ অ্যাপিলের এই রায়টিকে মানদণ্ড হিসেবে ঘোষণা করে, এই রায়টিকে ঢাল হিসেবে ব্যবহার করে হোম অফিসের পক্ষ থেকে অ্যাপিলগুলো যাতে রিফিউজ করে দেওয়া হয়, সেক্ষেত্রে জোরালো যুক্তি উপস্থাপন করা হচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই শক্তিশালী একজন আইনজীবীকে সাথে নিয়ে যেতে হবে, যিনি লড়াই করতে পারবেন। এবং কেন, যদিও অটোমেটিক রাইটস নয়, কেন এই সিদ্ধান্তটি থাকা সত্ত্বেও উক্ত বাচ্চাকে যুক্তরাজ্যে থাকতে দেওয়ার পারমিশন দেওয়া উচিত, এই উচিত বিষয়টি তিনি স্ট্যাবলিশ করতে পারবেন। তখন কিন্তু কোর্ট থেকে অ্যাপিল থেকে ইমিগ্রেশন জাজের পক্ষ থেকে আপনাদের পক্ষে সে রায়টি চলে আসতে পারে। অতএব যদি কোনো বাচ্চার 7 বছর হয়ে গিয়েছে, এর অর্থ এই নয় যে তার একটি অটোমেটিক রাইটস রয়েছে। কোর্ট অফ অ্যাপিলের সিদ্ধান্তের কারণে নতুন যে আইনটি যুক্তরাজ্য সরকার বাচ্চাদের জন্য খুলে দিয়েছে, এটি উন্মুক্ত দ্বার, সেই দ্বারটি কিন্তু প্রতিবন্ধকতা তৈরি করছে। অতএব দক্ষ শক্তিশালী আইনজীবীর সাহায্য নিয়ে যদি আপনারা অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করেন, ইনশাআল্লাহ এই অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে আপনারা সাকসেস অর্জন করবেন। আর এর পাশাপাশি 2 ধরনের বাচ্চা, বিদেশি বাচ্চা রয়েছে। এক ধরনের বাচ্চা যারা যুক্তরাজ্যে প্রবেশ করে 7 বছর এখানে জন্মগ্রহণ করার পর থেকে 7 বছর এখানে, এক ধরনের বাচ্চা যাদের পিতামাতা যুক্তরাজ্যে প্রবেশ করেছেন 7 বছর, তাদের পিতামাতার যুক্তরাজ্যে অবস্থানকালীন সময় সেই বাচ্চাটি জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার পর থেকে 7 বছর সেই বাচ্চাটি যুক্তরাজ্যে অবস্থান করেছেন। তাদের ক্ষেত্রে আইনটি হচ্ছে এই বাচ্চাটি 7 বছর হয়ে যাওয়ার পর সরাসরি ইনডেফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য সে এলিজিবিলিটি পাবে, সে যোগ্যতা অর্জন করবে। আর আরেক ধরনের বাচ্চা রয়েছে যারা তাদের ফরেন পিতামাতার সাথে যুক্তরাজ্যের বাইরে থেকে যুক্তরাজ্যের ভিতরে প্রবেশ করেছে এবং যুক্তরাজ্যে প্রবেশ করার পরে উক্ত বাচ্চাটি 7 বছর কমপ্লিট করেছে রেসিডেন্স যুক্তরাজ্যে। তাদের ক্ষেত্রে কী হবে? এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে সরকার আবার নতুন আরেকটি সুন্দর একটি ইমিগ্রেশন আইন নিয়ে এসছে এবং এই ধরনের বাচ্চারা তারা 7 বছর অতিক্রম হয়ে যাওয়ার পর তারা সরাসরি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে না, তাদেরকে লিমিটেড লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তবে তাদের ক্ষেত্রে নতুন যে বিধানটি আনা হয়েছে, তাদেরকে 2 বার অর্থাৎ 2.5 বছর করে যুক্তরাজ্যে অবস্থান করার পর 5 বছর পরবর্তী পর্যায়ে গিয়ে উক্ত বাচ্চাটি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে। অতীতে এই সময়সীমা ছিল 10 বছর, সেটিকে কমিয়ে এখন অর্ধেক করে ফেলা হয়েছে। 5 বছর অতিক্রম হয়ে যাওয়ার পর সে বাচ্চাটি সরাসরি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে।
আর পাশাপাশি উক্ত বাচ্চার যে পিতামাতা তাদের যদি যুক্তরাজ্যে অবস্থান করার জন্য কোনো লিভ টু রিমেইন না থেকে থাকে, থাকার পারমিশন যদি না থেকে থাকে, তারাও কিন্তু উক্ত বাচ্চার পিতামাতা হিসেবে যুক্তরাজ্যে অবস্থান করার জন্য ফর ফার্দার লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। এটি হচ্ছে 10 years রুটস টুয়ার্ডস সেটেলমেন্ট, অর্থাৎ উক্ত পিতামাতাকে যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করে দেওয়া হয় 2.5 বছর করে 4 দফায় 4বার পারমিশন পাওয়ার পর উক্ত পিতামাতা ইনডেফিনিট লিভ টু রিমেইন অর্জন করার জন্য এলিজিবিলিটি অর্জন করবেন 10 বছর পরে। এই হচ্ছে একটি আপডেট। তো চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্ন। আসসালামু আলাইকুম। আমরা এই দর্শককে হারিয়ে ফেলেছি। তো অন্যান্য দর্শকদের উদ্দেশ্যে একটি বিনীতভাবে এটি কথা বলছি যে ইমিগ্রেশন রুলস কিন্তু এখন অহরহ পরিবর্তন হচ্ছে, পরিবর্তিত অবস্থায় আমরা দেখছি যে পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত, এবং এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে কিন্তু আপনাদেরকে চলতে হবে। আজকে এই অনুষ্ঠান থেকে আমি আপনাদেরকে যে আপডেটসগুলি দিয়েছি, যে কথাগুলি বলেছি, 1 মাস পরে 1 সপ্তাহ পরে কী হবে উই ডোন্ট নো। ইভেন যে অ্যাপ্লিকেশন ফির কথা আপনাদেরকে বলেছি, FLR-FP ফর ফার্দার লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে ফিটি 1354 পাউন্ড এবং NHS ফিটি প্রায় 2500 অথবা 700 পাউন্ড যে ফিটির কথা বলেছি, তার মানে ইন টোটাল একটি অ্যাপ্লিকেশনের পেছনে 4000 পাউন্ড লাগছে আজকে যখন আমি বলছি আমি অ্যাপ্রক্সিমেটলি। কিন্তু 1 সপ্তাহ পরে কী হবে, 1 মাস পরে কী হবে আমরা কিন্তু প্রেডিক্ট করে বলতে পারবো না। অতএব অতীতের দিকে তাকিয়ে এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে ভবিষ্যতে যখনই আপনারা কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করবেন আগে আপনারা দেখবেন আপনাদের সে ফান্ডস রয়েছে কিনা, এলিজিবিলিটি রয়েছে কিনা, এবং যদি ফান্ডস না থেকে থাকে আপনার ফি ওয়েভার অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন, এবং এই ফি ওয়েভার অ্যাপ্লিকেশন দিয়ে এই ফি পাওয়া থেকে আপনারা মওকুফ অর্জন করতে পারবেন। তো আলোচনা করতে করতে আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে আজান বিরতিতে চলে এসেছি। সে জায়গা থেকে আমি আবার শুরু করছি। স্কিল ওয়ার্কারদের জন্য আরেকটি আপডেট হচ্ছে এই যে নতুন আইনের অধীনে ইউনিভার্সিটির ডিগ্রি সার্টিফিকেট ছাড়া কোনো ফরেন মাইগ্রেন্ট যুক্তরাজ্যে স্কিল ওয়ার্কার ভিসা নিয়ে প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ অতীত আইনের অধীনে একজন স্কিল মাইগ্রেন্ট SSC, HSC অথবা সমমানের যে কোনো সার্টিফিকেট নিয়ে, যোগ্যতা নিয়ে যুক্তরাজ্যে স্কিলড ওয়ার্কার হিসেবে প্রবেশ করতে পারতেন। 22 জুলাই 2025 থেকে নতুন একটি আইন কার্যকর করা হয়েছে স্কিল মাইগ্রেন্ট সংক্রান্ত বিষয়ে, এবং বলা হয়েছে এই স্কিল মাইগ্রেন্টগণ এই নতুন আইনটির অধীনে 22 জুলাইয়ের পর থেকে 22 জুলাই 2025 এর পর থেকে তারা ইউনিভার্সিটি ডিগ্রি সার্টিফিকেট ছাড়া যুক্তরাজ্যে কোনো ধরনের স্কিল মাইগ্রেন্ট ভিসা নিয়ে প্রবেশ করতে পারবেন না। আর অন্যদিকে কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার বিষয়ে নতুন একটি আপডেট আমরা পেয়েছি। 22 জুলাই 2025 সাল থেকে নতুন এই আইনটিকে কার্যকরী করে ফেলা হয়েছে। বলা হয়েছে কেয়ার ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার হিসেবে কোনো ফরেন মাইগ্রেন্ট যুক্তরাজ্যে আর প্রবেশ করতে পারবে না। আমি আবার বলছি 22 জুলাই 2025 সালের পর থেকে যুক্তরাজ্যের বাইরে থেকে কোনো ফরেন মাইগ্রেন্ট কেয়ার ওয়ার্কার অথবা সিনিয়র কেয়ার ওয়ার্কার ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। ওভারসিজ রিক্রুটমেন্ট এজেন্সিগুলো থেকেও এই ধরনের কোনো তাদেরকে কোনো পারমিশন দেওয়া হবে না রিক্রুটমেন্ট করার ক্ষেত্রে। তবে যারা যুক্তরাজ্যে ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছেন এবং যুক্তরাজ্যে যারা স্টুডেন্ট ভিসা শেষ করার পর PSW-তে মুভ করেছেন অথবা ওয়ার্ক পারমিটে রয়েছেন, তারাই শুধুমাত্র কেয়ার ওয়ার্কার ভিসায় অথবা সিনিয়র কেয়ার ওয়ার্কার ভিসায় প্রবেশ করতে পারবেন। 22 জুলাই 2028 থেকে নতুন এই আইনটিকে কার্যকরী করা হয়েছে, এবং এই সুইচটাও তারা করতে পারবেন যদি তারা যুক্তরাজ্যের অভ্যন্তরে অবস্থান করে থাকেন। আর এর পাশাপাশি সবচেয়ে বড় যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে খুবই মর্মান্তিক, মরার পর খাড়ার ঘা বলে আমি একটি কথা বলে থাকি, এটি খাড়ার উপর খাড়ার ঘা। কেন? তার কারণ স্কিল ওয়ার্কারদের যে মিনিমাম স্যালারি থ্রেশহোল্ড যেটি ছিল 38,700 সেটিকে বাড়িয়ে ফেলা হয়েছে, এবং স্ট্যান্ডার্ড স্যালারি থ্রেশহোল্ড এখন বাড়িয়ে 38,700 থেকে এখন করা হয়েছে 41,700, অর্থাৎ 38,700 পাউন্ডের যে ইনকামটি ছিল সেটিকে বাড়িয়ে দেওয়া হয়েছে, এখন বাড়িয়ে করা হয়েছে 41,700 পাউন্ডে। এবং নতুন এই আইনটিও কার্যকরী করা হয়েছে 22 জুলাই 2025 থেকে। আর এর পাশাপাশি রুল 35, অর্থাৎ যে সকল ফরেন মাইগ্রেন্ট যাদেরকে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে অথবা রাস্তা থেকে যাদের যুক্তরাজ্যে অবস্থান করার জন্য কোনো পারমিশন নেই, তাদেরকে যদি বন্দি করে নিয়ে যাওয়া হয় এবং ডিটেনশন সেন্টার থেকে বন্দিত্ব থেকে মুক্ত হওয়ার জন্য তাদেরকে বেইল অ্যাপ্লিকেশন সাবমিট করতে হয়। এর পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে রুল 35, এটি হচ্ছে একটি মেডিকেল রিজনস। যদি কোনো এই ধরনের বন্দি মাইগ্রেন্ট প্রমাণ করতে পারেন যে তাদের একটি শারীরিক অসুস্থতা রয়েছে অথবা মানসিক অসুস্থতা রয়েছে, যেই
অসুস্থতা থাকার কারণে এই যে ডিটেনশন বন্দি রাখাটি জাস্টিফাইড না, যথাযোগ্য হবে না তাদেরকে বন্দি রাখলে। যদি তারা এই বিষয়টি প্রমাণ করতে পারেন এবং যদি তাদের জিপির কাছ থেকে সাপোর্টিং কোনো মেডিকেল লেটার তারা নিয়ে আসতে পারেন, তাহলে রুল 35-এর অধীনে উক্ত মাইগ্রেন্ট এই ডিটেনশন সেন্টার থেকে বের হয়ে আসার জন্য তারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। অতএব এই বিষয়টি যারা মাইগ্রেন্ট রয়েছেন, যারা বন্দিশালা রয়েছেন, যারা বন্দিশালা থেকে ডিটেনশন সেন্টার থেকে এই ভিডিওটি দেখছেন অথবা এই শোটি যারা দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কিন্তু রুল 35 যে অধীনে যে মেডিকেল এভিডেন্স জিপির কাছ থেকে যদি চিঠি নিয়ে যেতে পারেন এবং জিপি যদি কনফার্ম করেন যে আপনাদের এই কন্টিনিউড ডিটেনশনটি জাস্টিফাইড না, সেই ক্ষেত্রে জিপির চিঠি ব্যবহার করে আপনারা কিন্তু বন্দিত্ব থেকে মুক্ত হতে পারবেন। এবং কী ধরনের বিষয় এই ক্ষেত্রে বিবেচনা নিয়ে আসা হবে, যেমন সুইসাইডাল ইন্টেনশন। যদি কোনো বন্দি এমন যদি কোনো সিমটমস থেকে থাকে যে তিনি সুইসাইড করে ফেলবেন, তিনি আত্মহত্যা করে ফেলবেন, এটি বিবেচনা নিয়ে রুল 35-এর অধীনে কিন্তু উক্ত বন্দিকে মুক্ত করে দেওয়ার একটি এখতিয়ার যুক্তরাজ্যের হোম অফিসে রয়েছে, ডিটেনশন সেন্টারগুলি রয়েছে। এছাড়াও যদি এমন এভিডেন্স প্রদান করা সম্ভব হয় যে উক্ত যিনি বন্দী রয়েছেন তার যে মুড, তার যে চিন্তাভাবনা সুইং করে খুব দ্রুত, এটিও একটি বিবেচ্য বিষয়। এবং এছাড়া যদি তিনি মনে করেন যে উক্ত বন্দি সেলফ হার্ম, অর্থাৎ নিজেকে আঘাত করেন, এই ধরনের যদি সেলফ হার্ম করার যদি টেন্ডেন্সি থেকে থাকে, সেই বিষয়টিও কিন্তু বিবেচনায় নিয়ে রুল 35-এর অধীনে এই ডিটেনশন সেন্টার থেকে মুক্ত হওয়া সম্ভবপর। তো 3 ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে এই ডিটেইনিদের। প্রথম ক্যাটাগরি হচ্ছে যাদেরকে ডিটেনশনে রাখা হয়েছে এবং এই ডিটেনশনে কন্টিনিউয়াসলি যদি তাদেরকে রাখা হয়, তাহলে এটি যদি তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে থাকে, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি রুল 35-এর অধীনে মুক্ত হওয়ার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে। দ্বিতীয় ক্যাটাগরিতে হচ্ছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য যাদের ভিতরে একটি ইন্টেনশন রয়েছে অথবা যাদের ভিতরে এমন একটি টেন্ডেন্সি রয়েছে যে তারা সুইসাইড করে ফেলবে, তারা আত্মহত্যা করে ফেলবে। এই ক্যাটাগরির যারা বন্দী তারাও কিন্তু রুল 35-এর অধীনে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে মুক্ত হওয়ার জন্য। আর থার্ড যে ক্যাটাগরি, এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা ভিকটিম অফ টর্চার, অর্থাৎ যদি কোনো ব্যক্তিকে টর্চার করা হয়ে থাকে এবং তার যদি ভিকটিম অফ টর্চার হয়ে থাকেন, তারাও কিন্তু এই রুল 35-এর অধীনে প্রয়োজনীয় মেডিকেল এভিডেন্স সাবমিট করে তারা বের হয়ে আসতে পারবেন। যেহেতু টর্চারের বিষয়টি এসেছে, একটি গুরুত্বপূর্ণ কথা এইমাত্র আমার স্মরণে এসেছে। আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা হয়তো ভিকটিম হয়ে যেতে পারেন ফলস অ্যালিগেশনের জন্য। একটি বিষয় রয়েছে যেমন মডার্ন স্লেভারি। এটি খুব মারাত্মক একটি শক্তিশালী কঠোর একটি আইন এবং এখানে প্রমাণ করার কোনো প্রয়োজন হয় না। একজন ব্যক্তি যদি মুখ দিয়ে যদি প্রকাশ করেন যে তাকে বাই ফোর্স তাকে কাজ করতে বাধ্য করা হয়েছে, তাকে কোনো স্যালারি দেওয়া হয়নি এবং তার সাথে নির্যাতন করা হয়েছে, তাকে নিপীড়ন করা হয়েছে, জাস্ট এই কথাগুলি বললেই কিন্তু মডার্ন স্লেভারির অধীনে যার বিরুদ্ধে এই কথাটি বলা হয়েছে সে ব্যক্তি কিন্তু ভেসে যাচ্ছেন। কয়েকদিন পূর্বে আফ্রো ক্যারিবিয়ান কান্ট্রির একজন ভদ্রমহিলা, তিনি ছিলেন একজন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের তিনি একজন বিচারক ছিলেন। তার বিরুদ্ধে তিনি নিয়ে এসেছিলেন একজন ব্যক্তিকে, তার উগান্ডা থেকে, তার এশীয় দেশ থেকে একজন ব্যক্তিকে নিয়ে এসেছিলেন যুক্তরাজ্যে। তো উক্ত ব্যক্তি তার তত্ত্বাবধানে ছিলেন। উক্ত মহিলার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তিনি নাকি তাকে দিয়ে মডার্ন স্লেভারি করেছিলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করাতেন, তাকে কোনো পেমেন্ট করতেন না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের অভিযোগ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে উক্ত মহিলার 12টা বেজে গিয়েছে। যিনি ছিলেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের একজন সম্মানিত বিচারপতি, তাকে পুলিশ স্টেশন থেকে এসে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করা হচ্ছে। এখন তিনি যেহেতু প্রমাণ করতে পারেননি যে তিনি আসলে মডার্ন স্লেভারি করেননি, বাট এই কারণে তাকে বন্দিশালায় নিয়ে যাওয়া হয়েছে, তাকে জেলে বন্দি করে রাখা হয়েছে। অতএব কেউ যদি এই ধরনের অভিযোগ করে ফেলেন কোনো ইনোসেন্ট ব্যক্তির বিরুদ্ধে মডার্ন স্লেভারির, উক্ত ইনোসেন্ট ব্যক্তির দায়িত্ব হচ্ছে তৎক্ষণাৎ এর বিরুদ্ধে যথাযথ উদ্যোগ গ্রহণ করা। যত ধরনের এভিডেন্স রয়েছে, যে এভিডেন্সগুলি প্রমাণ করবে যে তিনি আসলে কোনো মডার্ন স্লেভারি করেননি। যে ব্যক্তি এই মডার্ন স্লেভারি, আপনি জানেন যে আমাদের ভিতরে একজন, আমাদের প্রাণপ্রিয় একজন ভাই এনাম আলী ভাই গত কয়েক বছর পূর্বে তিনি ইন্তেকাল করেছেন। তার বিরুদ্ধে কিন্তু যে ব্যক্তিকে তিনি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলেন, সেই ব্যক্তি তার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে মডার্ন স্লেভারির, এবং তিনিও কিন্তু এই বেকায়দায় পড়ে গিয়েছিলেন। অতএব আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি খুব কেয়ারফুল থাকার জন্য, যাতে করে কোনো ব্যক্তি কখনো ভবিষ্যতে আপনি যাদেরকে আদর করছেন, ভালোবাসছেন,
কথায় আমি যেভাবে সবসময় এটি কথা বলি, যাকে আপনি বন্ধু বলবেন সে সবসময় মনে রাখবেন আপনি তার সামনে যেভাবে আপনি বন্ধুত্ব রক্ষা করবেন, তার পেছনে গিয়ে আপনি সে বন্ধুত্ব রক্ষা করবেন। পেছনে গিয়ে কখনো তাকে ছুরি দিয়ে খাই মারার চেষ্টা করবেন না, আল্লাহর গজব কিন্তু নেমে আসবে। ঠিক এরকম আমাদের ভিতরে এক শ্রেণীর মানে বর্ণ চোরা ভদ্র মুখোশধারী আমাদের ভিতরে বন্ধু বান্ধব রয়েছে, যারা সামনে এসে খুব ভদ্র মুখ দেখায়, ভদ্রতার মুখোশ ধারণ করে। এদেরকে দমন করার জন্য কিন্তু কোনো আইন নেই, এবং এরা যদি মিথ্যে ছলনা করে কখনো আপনাদের বিরুদ্ধে এই মডার্ন স্লেভারির অধীনে যদি কোনো অ্যালিগেশন সাবমিট করে, অভিযোগ সাবমিট করে, আপনারা কিন্তু ফেঁসে যেতে পারেন। এরা হচ্ছে মোনাফেক, এবং পিছনে গিয়ে যাদেরকে ছুরি দিয়ে ঘাই মারে, এই ঘাই থেকে বের হয়ে আসাটা খুব ডিফিকাল্ট। আমছালা সব কিন্তু আপনারা হারিয়ে ফেলবেন যদি শক্তিশালী শক্ত কোনো এভিডেন্স নিয়ে আপনারা যদি এগিয়ে না যেতে পারেন আপনারা। অতএব আর যারা এই ধরনের অভিযোগ করছেন অথবা অভিযোগ করার জন্য চিন্তাভাবনা করছেন, এই চিন্তাভাবনা করে এই কাজগুলি করবেন। কেননা সবসময় মনে রাখবেন যে যদি আইনের মাধ্যমে এই মিথ্যে যারা অভিযোগ করছেন তাদেরকে দমন করা সম্ভব নয়, কিন্তু কর্ম বলে একটি কথা রয়েছে, কর্মফল। আপনাদের কিন্তু জীবিত অবস্থায় কর্মফল অবশ্যই ভোগ করতে হবে। এবং আমি আমার জীবন দেখেছি যারা আমার সাথে গাদ্দারি করেছে, মুনাফিকি করেছে। যাকে আমি বাড়ি কেনার সময় আমি টাকা পয়সা ধার দিয়েছিলাম, যখন সে আমার সাথে মুনাফিকি করে, আল্লাহ পাক কী শাস্তি দিয়েছে, তার প্রিয়তম স্ত্রী তাকে ছুরি দিয়ে ঘাই দিয়েছে, এবং সেই জিনিস আমি আমার নিজের চোখে দেখেছি, আমি সেই ছবি, সেই ভিডিও। অতএব আপনারা কখনো যে আপনাকে সাহায্য করছে, যে আপনাদেরকে মন প্রাণ দিয়ে আপনাদেরকে ভালোবাসা দিয়ে ঘিরে আপনাদেরকে সাহায্য করছে, যাদের সাথে ভাই বোনের সম্পর্ক, কখনো এই ভাই বোনের বন্ধনের মাঝখানে সমস্যা নিয়ে আসবেন না, থার্ড পার্টিকে ঢোকার অপচেষ্টা করতে দেবেন না, এবং মডার্ন স্লেভারির অধীনে মিথ্যে অভিযোগ আনার অপচেষ্টা করবেন না। এবং যদি কোনো মিথ্যা অভিযোগ আনার চেষ্টা করেন আর যদি প্রমাণিত হয় এটি মিথ্যে অভিযোগ, তখন কিন্তু এটি হবে মানে আপনাদের বিরুদ্ধে শক্তিশালী একটি অবস্থানে চলে যাবেন যারা অভিযুক্ত ব্যক্তি, যারা ইনোসেন্ট ব্যক্তি। তখন আপনাদেরকে কিন্তু মানে জেল দণ্ড তো ভোগ করতে হবেই। আর যদি আপনারা ফরেন মাইগ্রেন্ট হয়ে থাকেন, আপনাদেরকে ফরেন অফেন্ডার হিসেবে এই দেশ থেকে কিক আউট করে দেওয়া হবে, লাথি মেরে বিদায় করে দেওয়া হবে। এবং লাথি মেরে বিদায় করার পূর্বে আপনাদের যদি কোনো লিভ ট্রিটমেন্ট থেকে থাকে সেটিকে কাটেল করে দেওয়া হবে, আপনাদেরকে বন্দি করে নেওয়া হবে, জেলখানে বন্দি রাখা হবে। 3 বছর, 4 বছর, 5 বছর জেল দণ্ড পাওয়ার পর আপনাদেরকে এই দেশ থেকে লাথি মেরে বিদায় করে দেওয়া হবে। অতএব কখনো দয়া করে কোনো ইনোসেন্ট ব্যক্তির বিরুদ্ধে মডার্ন স্লেভারির অধীনে কোনো অভিযোগ উপস্থাপন করবেন না। আর এর পাশাপাশি যেহেতু আমরা আইন নিয়ে প্রতিনিয়ত আমরা প্র্যাকটিস করে থাকি এবং আমরা আইন নিয়ে গবেষণা করে থাকি এবং আপডেটস দেওয়ার চেষ্টা করি, আরেকটি বিষয়, বাংলাদেশ থেকে যে সকল মাইগ্রেন্ট স্পাউস ভিসা যুক্তরাজ্যে প্রবেশ করছেন, হাজব্যান্ড অথবা ওয়াইফ, তাদের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ করছি, শুধুমাত্র ইমিগ্রেশন আইনকে ব্যবহার করে এবং একজন ইনোসেন্ট ব্রিটিশ সিটিজেন যাকে বিয়ে করে আপনি যুক্তরাজ্যে প্রবেশ করেছেন তার বিরুদ্ধে মিথ্যে ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যালিগেশন আনবেন না। এবং এই ধরনের মিথ্যে অ্যালিগেশন আনলে, ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যালিগেশন নিয়ে আসলে এই ব্যক্তির জীবন তো নষ্ট হবেই, ব্যক্তির যে ইনকাম, সোর্স অফ ইনকামের উপর এইটি ইম্প্যাক্ট ফেলবে, তাকে জেলে নিয়ে যাওয়া হবে। একটি ঘটনা আপনাদেরকে বলছি, শেয়ার করছি। কয়েকদিন পূর্বে একজন বোন আমাকে কেঁদে কেঁদে টেলিফোন করে বলেছিলেন যে বাংলাদেশ থেকে তার ভাই একজন বোনকে বিয়ে করে নিয়ে এসছেন। বিয়ে করে আনার পর 6 মাসের মাথায় তাদের একটি বাচ্চা হয়। বাচ্চা হওয়ার 1 মাসের ভিতরে, অর্থাৎ 7 মাসের বাচ্চার ভিতরে উক্ত মহিলা তার ভাইয়ের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যালিগেশন টেনে এনে তার ঘর থেকে সে বের হয়ে যায়। পুলিশ তার ভাইকে বন্দি করে নিয়ে যায় এবং 2 দিন বন্দিশালে থাকার পর তার ভাই মুক্ত হয়ে বাসায় ফিরে আসে। কিন্তু যেহেতু ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যালিগেশন ছিল, তার বিরুদ্ধে তিনি নাকি কন্ট্রোল করতেন, কোয়ার্সর করতেন এবং তিনি ফাইন্যান্সিয়ালি তাকে কন্ট্রোল করতেন। এই ধরনের বিভিন্ন অভিযোগ নিয়ে আসে, বিস্তর অভিযোগ। এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে। তিনি প্রত্যেকটি অভিযোগের বিরুদ্ধে তিনি নো গিলটি প্লি করেছিলেন। পরবর্তীতে এই মামলাটি, এই কেসটি নিয়ে যাওয়া হয় ম্যাজিস্ট্রেট কোর্টে। ম্যাজিস্ট্রেট কোর্টে দাঁড়িয়ে যেহেতু উক্ত ব্যক্তি ছিলেন ইনোসেন্ট, তিনি বলেছেন তিনি ইনোসেন্ট, বাট যে এভিডেন্সগুলি সাবমিট করা হয়েছিল সেগুলি শো করেছে এই লোকটা ছিল মানে আসলে আক্রমণকারী। এই যেহেতু তিনি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন যে তিনি ইনোসেন্ট, তিনি আক্রমণকারী নয়, এই কারণে তখন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে এই মামলাটি চলে যায় ক্রাউন কোর্টে। ক্রাউন কোর্টে গিয়েও কিন্তু তিনি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন যে তিনি ছিলেন ইনোসেন্ট। অ্যান্ড ক্রাউন কোর্টে চলে যাওয়ার কারণে তাকে দেওয়া হয়েছে 2 বছরের জেল দণ্ড, মিথ্যে অভিযোগের কারণে। কতটুকু মর্মান্তিক। এবং তার যে বোন, তিনি আমাকে ফোন করে বলছিলেন যে মুহিত ভাই, আমরা 7,000 পাউন্ড খরচ করেছি আমার ভাইকে এই জেলখানা থেকে বন্দি করে বেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে মুক্ত করে নিয়ে আসার জন্য। অতএব যারা এই ধরনের অপকর্মগুলির সাথে জড়িত, যারা এই মিথ্যে অভিযোগ দিয়ে আমাদের এই ভাই বোনদের জীবনকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছেন, যারা মিথ্যে
মডার্ন স্লেভারির অভিযোগ দিয়ে আমাদের নিরীহ ভাই বোনদের জীবনকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা করছেন, আপনারা সাবধান হয়ে উঠুন। এইভাবে আইনকে অবমাননা করবেন না, আইনকে অ্যাবিউজ করবেন না, আইনকে তার আইনের পথে পরিচালিত হওয়ার জন্য আপনার সাহায্য করবেন। এই আইনগুলি করা হয়েছে জেনুইনলি যারা মডার্ন স্লেভারির ভিকটিম তাদেরকে সাহায্য করার জন্য। আইনটি তৈরি করা হয়েছে জেনুইনলি যারা ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম তাদেরকে সাহায্য করার জন্য। আইনটিকে আজকে আপনারা অ্যাবিউজ করবেন, ভবিষ্যতে এই আইনটি যদি বন্ধ হয়ে যায় তখন সত্যিকার অর্থে যারা সাফার করছে, যারা ভিকটিম, তারা কিন্তু আর আইনের সাহায্য পাবে না। একটু দয়া করে এই মিথ্যে অভিযোগগুলো করা থেকে আপনারা নিজেদেরকে বিরত রাখবেন। আর আরেকটি বিষয় মনে রাখবেন যে হয়তোবা বাচ্চা নিয়েছেন, বাচ্চা হয়ে গিয়েছে, ইমিগ্রেশন আইনকে অ্যাবিউজ করে যদি কেউ এই ধরনের ইনডেফিনিট লিভ টু রিমেইন অর্জন করে থাকেন, যেই পিতাকে মিথ্যে এই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যালিগেশন দিয়ে ফাঁসিয়ে দিয়েছেন, সেই পিতাকে তার সন্তান দেখা থেকে বঞ্চিত করছেন। এই পিতার আক্রোশ গিয়েও কিন্তু আপনাদের ভিতর গিয়ে লাগবে। এবং আপনারা যারা এই অপকর্মগুলির সাথে ইনভলভ, আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন, তারা কিন্তু জানছে ঠিকই আপনারা ইচ্ছা করেই মিথ্যে তথ্য দিয়ে উক্ত ব্যক্তিকে ফাঁসিয়েছেন। এই বাচ্চাটিও কিন্তু ভবিষ্যতে বড় হবে, বাচ্চাটির কিন্তু অধিকার রয়েছে তার পিতৃস্নেহ পাওয়া থেকে। এই পিতৃস্নেহ পাওয়া থেকে তার এই বাচ্চাদেরকে বঞ্চিত করবেন না মিথ্যে অভিযোগ দিয়ে। এবং দয়া করে এই ধরনের অপকর্ম করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। আর এই অপকর্মের সাথে যারা জড়িত, ধরা পড়ার পরে প্রমাণিত হবে যে এগুলো অপকর্ম, বা ধরা পড়ার পূর্বে যারা সাফার করছেন ইনোসেন্ট ব্যক্তি, তাদের কতটুকু কষ্টকর, কত মারাত্মক যন্ত্রণার ভিতর দিয়ে তাদের অতিক্রম করতে হচ্ছে। আর যারা ভিউয়ার্স রয়েছেন, যদি কখনো আপনারা অনুভূত হয় আপনাদের ভিতরে যে আপনাদের বিরুদ্ধে হয়তোবা প্রিয়তম স্ত্রী যাকে বাংলাদেশ থেকে নিয়ে আসেন, অথবা প্রিয়তম স্বামী যাকে বাংলাদেশ থেকে নিয়ে আসেন, ফরেন কোনো কান্ট্রি থেকে নিয়ে আসেন, হয়তোবা প্ল্যানিং করছে সে আপনার বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ আনতে পারে, আপনার বিরুদ্ধে অভিযোগ করার পূর্বেই প্রিএমপ্টিভ স্ট্রাইকে আপনারা চলে যাবেন, যাতে করে সে আপনাকে আঘাত না করতে পারে। সেক্ষেত্রে যারা দক্ষ রয়েছেন, যোগ্য আইনজীবী রয়েছেন, তাদের সাথে একটু পরামর্শ করে আগে থেকে অ্যালার্ট হয়ে যাবেন, যাতে করে কেউ আপনাদের জীবনকে নষ্ট না করতে পারে। কেননা যে কষ্টের ভিতর দিয়ে এই ভাই এবং বোনেরা অতিক্রম করছেন, যারা ভিকটিম হয়ে গেছেন, আমি দেখেছি খুব কাছ থেকে। বোবা কান্না, পাহাড়ের কান্না হচ্ছে যখন পাহাড়ের বুক চেড়ে পানি ঝরে পড়ে, নদী ঝরে পড়ে, এটা পাহাড়ের কান্না। এরকম অনেক ভাই বোন রয়েছেন যারা বুক ফাটা কান্না কেউ দেখেনি। আমি দর্শক প্রশ্ন বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি একটা কথা জানতে চাচ্ছিলাম। বলেন। সেটা হলো, আমার বড় ছেলেটা একবার বিয়ে হয়, তার প্রথম ওয়াইফের সাথে, সে মানে ডাক্তার ছিল মেয়েটা। এনিওয়ে, তো সেই মেয়েটার সাথে তার ডিভোর্স হয়ে যায়। পরবর্তীতে আমার আবার ছেলেকে আবার বিয়ে দিই বাংলাদেশে। কিন্তু ওই মেয়েটা পরে দেখলাম, মানে যে ডাক্তার মেয়েটা, সে কি করেছে, এখনো আমার ছেলেকে, বাংলাদেশে যেহেতু বিয়ে হয়েছে, বাংলাদেশের কায়দায় তাকে ডিভোর্স দিয়েছে। মেয়েটা নিজেই ডিভোর্স দিয়েছে আমার ছেলেটাকে, বাট দাবি করেছে তার 1.5 million টাকা আমরা দিয়েও দিয়েছি, শোধও হয়ে গেছে। বাট মেয়েটা দেখা গেছে যে ওই আমার ছেলের কার্ড নিয়ে সে অ্যাপ্লাই করে দিয়েছে, মানে হয়তো বা সে বোকামি করেছে, বিকজ একজন ডাক্তার হিসেবে সে ইজিলি এইসব দেশে তার থাকার পারমিশন হয়ে যেত। কিন্তু সে দেখিয়েছে মেবি যে, কারণ আমরা কি করে বিশ্বাস করলাম, যেহেতু মেয়েটার এভরি সিঙ্গেল থিং আমার ঠিকানায় আসছে, এবং 5 বছর ধরে সে মেয়েটা আর বাংলাদেশে যায়নি। বাংলাদেশে সে এখানেই আছে, মানে লন্ডনে আছে। লন্ডনের থেকে আমার ছেলে এখন আমাদের কাছে চাচ্ছে হলো তার যাচ্ছে আমাদের বাড়ির ঠিকানা, প্লাস ইলেকট্রিক বিল কিংবা সামথিং লাইক এরকম একটা বিল চাচ্ছে, যে কোনো একটা বিল এবং ইলেকট্রিক বিল, মানে বাড়ির ঠিকানাটা। তো চাইলে পরে এখন আমি জানতে চাচ্ছি যে মেয়েটা হয়তো বা যেহেতু 5 বছর হয়ে গেছে, সে লিভ টু রিমেইনের জন্য দাঁড়াচ্ছে কিংবা পাসপোর্টের জন্য করছে। আমি বুঝে গেছি আপনার প্রশ্ন হচ্ছে আপনি কি করবেন, তাই তো? ছেলের বউকে আমি আনবো কিভাবে, যেটা বলছি যদি বাংলাদেশে আছে বউটা, আমি বলছি আপনাকে, আমি বলছি যদি প্রথম বিবাহ যদি বিচ্ছেদ হয়ে গিয়ে থাকে, তাহলে সেই ওয়াইফের কোনো রাইটস নেই আপনার ছেলের অ্যাড্রেস ইউজ করার, নাম্বার 1, উইদাউট ইউর অথরিটি। সেকেন্ডলি, এরকম আনঅথরাইজ কেউ যদি অ্যাড্রেস ইউজ করে থাকে, আপনি ইমিডিয়েটলি পুলিশকে গিয়ে ইনফর্ম করে দেন যে আপনার অ্যাড্রেস একজন ব্যক্তি আনঅথরাইজড ইউজ করছে। তাহলে পুলিশ তখন তেরে মেরে ডান্ডা করে দেবে ঠান্ডা।
আপনাকে আর কোনো বিরক্ত করবে না, আপনার ছেলেকে কোনো বিরক্ত করবে না, এবং এই বিরক্তির হাত থেকে রক্ষা পেয়ে আপনার ছেলে আপনার নতুন জীবন শুরু করার জন্য দ্বিতীয় ওয়াইফকে বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারবে। ইমিডিয়েটলি পুলিশের কাছে গিয়ে রিপোর্ট করুন আপনারা। আচ্ছা, পুলিশ সেই ডিভোর্স লেটারটা কি আমাদের কোনো উকিলের মাধ্যমে করতে হবে, কিংবা হোম অফিসে এরকম কোনো সিস্টেম আছে জানানোর? ডিভোর্স যদি হয়ে থাকে, যদি উক্ত মহিলা প্রথম ওয়াইফ কি বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে এসেছেন উনি? বাংলাদেশ, জি জি, প্রথম যে ওয়াইফ তিনি কি বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে এসেছেন উনি? যদি এসে থাকেন তাহলে কিন্তু বাংলাদেশের যে বিয়েটা এটা কিন্তু হোম অফিস রেকগনাইজ করেছে। আপনাকে ইংল্যান্ড থেকে আরেকটি ডিভোর্স করতে হবে ওই মেয়েটার সাথে ছাড়াছাড়ি করার জন্য, নয়তো কিন্তু পলিগ্যামাস ম্যারেজের অধীনে ফেসে যাবে আপনার ছেলে। কেয়ারফুল, আপনি অনুষ্ঠানের পরে আপনাদের সাথে যোগাযোগ করলে আমি ফার্দার আপনাকে গাইড করে দেবেন ইনশাআল্লাহ। আমরা অনুষ্ঠান করতে গেলে অনুষ্ঠান শেষ পর্যন্ত চলে আসছি, আমি আর কোনো কথা বলতে পারছি না। আপনি অনুষ্ঠান শেষে ফোন দেবেন, ইনশাআল্লাহ আপনাকে নাম্বার দিয়ে দেওয়া হবে। তো অন্যান্য দর্শক বলছি, আমরা আলোচনা করতে ছোট একটি, আমি আর বিজ্ঞাপন বিরতি না, অনুষ্ঠানের শেষ পর্যন্ত চলে এসেছি। অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনাদের উদ্দেশ্যে আমি এটি কথা বলছি। আজকে 1 আগস্ট 2025 আমার পিতা মরহুম অধ্যাপক আনম আব্দুল মান্নান খান তার 12তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আমি খুব বেদনাকাতর হয়ে আজকে আমি অফিসে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, যেখানে কথা বলতে গিয়ে আমি বেদনাক্রান্ত আত্মা হওয়ার কারণে আমি ঠিকমতো কথা বলতে পারছিলাম না। তো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, পিতামাতার জন্য আমরা এই দোয়াটা পড়ি এবং আদর্শ সন্তান হিসেবে আমরা যাতে গড়ে উঠতে পারি, পিতামাতার যে পথ যাতে আমরা অবলম্বন করতে পারি। তো সেই কষ্টবুকে ধারণ করে আমি অনুষ্ঠান শেষ পর্যায়ে একটি কবিতা দিয়ে শেষ করছি। হেলাল হাফেজের সে বিখ্যাত কবিতা কষ্ট নেবে কষ্ট ফেরওয়ালা। কেননা জীবনে চলার পথে আমি মানুষদের হিপোক্রেসি এতভাবে দেখেছি, এত কাছ থেকে হিপোক্রেসি দেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে লোক দেখেন হজ করে, বাট ভেতর হিপোক্রেট, এগুলি দেখে আমাকে খুব কষ্ট দিয়েছে। তো হেলাল হাফেজের সে বিখ্যাত কবিতা কষ্ট নেবে কষ্ট সেটি দিয়ে শেষ করছি। কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে।